আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলমান ক্র্যাশ কোর্স প্রোগ্রামের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেদওয়ান হোসেন। আজকে আমরা 4 নাম্বার ক্লাসটা করব। ইতিমধ্যে আমরা 3টা ক্লাস অলরেডি কমপ্লিট করেছি এবং মোটামুটি ডিসি সার্কিটের বড় একটা পার্ট আমরা অলরেডি শেষ করে ফেলেছি। আরো কিছু পার্ট আছে, আমরা ধারাবাহিকভাবে শেষ করব। তো আজকে আপনারা জানেন নোটিশ অনুযায়ী আজকে 2টা ক্লাস। বর্তমানে আমরা 8টা 15-তে একটা ক্লাস শুরু করেছি। আমরা এটা 9টা 9:30 9:30 পর্যন্ত এই ক্লাসটা কন্টিনিউ করব। এরপরে আমরা 15 মিনিটের ব্রেকে যাব। হয়তো আপনাদের একটু রিফ্রেশমেন্টের দরকার পড়তে পারে। আমরা 15 মিনিটের ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার পরে আমরা আহ এরপরে 15 মিনিট পরে আমরা আবার ক্লাসটা শেষ শুরু করব। পরের ক্লাসটা আমরা 4 নাম্বারটা প্রথমে শুরু করতেছি। এরপরে 5 নাম্বারটা আমরা করব আমরা মোটামুটি যতদূর পর্যন্ত যাই আমরা হয়তো 11:30 থেকে 11:30 লাগতে পারে। আশা করছি আপনারা ধৈর্য ধারণ করে সাথে থাকবেন। তো শুরুতেই একটা কথা বলে রাখি, এটা আমাদের ক্লাস শিডিউল। এছাড়াও ইমার্জেন্সি কারিগরি ত্রুটির কারণে, যেহেতু মুজিব বর্ষ চলতেছে, বিভিন্ন জায়গায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের জন্য হয়তো ইমার্জেন্সি কোনো কারণে ডিস্ট্রিবিউশনে কোনো ইমার্জেন্সি শাটডাউন চলে আসতে পারে। তা হয়তো 5-10 মিনিট যদি কোনো কারণে ইন্টারাপশন হয়, আপনারা সাথে থাকবেন, পেজে গ্রুপে থাকবেন। হয়তো এই 5-10 মিনিট পরে আমরা আবার চলে আসবো। তো কথা না বাড়িয়ে আমরা লেকচারে আমরা আজকের যে ক্লাসে সেই ক্লাসে চলে যাব। তার আগে আমি আরো কিছু কথা বলে নেই। সেটা আহ, আমরা যতক্ষণ ক্লাসটা করব, আশা করছি আপনারা পুরোটা সময় ক্লাসটা দেখবেন এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলা করবেন। কারণ দেখলাম গত ক্লাসে অনেকেরই সমস্যা হয়েছে, কারণ আমি একটু দ্রুত টেনেছিলাম, কারণ আমার অনেকগুলো টপিক ছিল। প্রায় 4টা টপিকস আলোচনা করার কথা ছিল গতকালকে, আপনারা দেখেছিলেন। তো একটা টাইম বাউন্ডেড আছে, আপনাদের পরীক্ষাও খুব নিকটবর্তী সামনে। আপনারা যে পিজিসিবি ক্র্যাশ কোর্স, পিজিসিবির পরীক্ষাও হয়তো তাড়াতাড়ি চলে আসছে, এই কারণে বাধ্য হয়ে ক্লাসগুলো এরকম দেওয়া লাগছে, কারণ আপনাদের নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তো শেষ করতে হবে। তো আপনাদেরও আমরা ক্লাসে চেষ্টা করতেছি মোটামুটি আপনাদের কিছু দেওয়ার। এর বাইরেও আপনাদের কাজ আছে, সেটা এইগুলা নিয়ে আপনাদেরও একটু অ্যানালাইসিস করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে মোটামুটি যতটুকু পারছি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। এর বাইরে আপনাদেরও কিছু ঘাটাঘাটি করতে হবে, তাইলেই আমাদের এই যে কোর্সটা, এটা ভালো একটা আউটপুট এর দ্বারা সম্ভব। এখন আমি ক্লাস করালাম কারণ আপনি একটার সাথে একটা রিলেটেড, কারণ কালকে অনেকেরই দেখলাম বুঝতে সমস্যা হয়েছে। এখন এখানে যদি আপনি কেভিএল কেসিএল আমি এর আগে যারা পড়াইছি, তখন যদি কেউ ওখানে না বুঝে আসে থাকেন, তখন আপনি এখানে তো কিছু বুঝবেন না। কারণ নোডাল অ্যানালাইসিস করাচ্ছে, এখানে কিছু স্টেপ আমি ফলো করতেছি, বাট এখানে আমি নতুন কিছুই করতেছি না। আমি ওর যে কিছু নিয়ম আছে সেই নিয়মটা ফলো করতেছি, আর সেই নিয়মে কিন্তু সব সেই পিছনের আমার পড়াশোনা আবার চলে আসতেছে। তো আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন। যারা যেমন পরে আসছেন, আজকেই নোডাল অ্যানালাইসিস করতেছেন, তারা আশা করি পিছনের ক্লাসগুলো গ্রুপে ভিডিও দেওয়া আছে, ওগুলো আপনারা একটু কষ্ট করে সময় নিয়ে দেখে আসবেন। এবং আমি একটু দ্রুত যাওয়া লাগতেছে, কারণ সময়ের একটা ব্যাপার আছে। তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব বেসিকটা ক্লিয়ার করার জন্য আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। আর আপনারা ভিডিওটা শেষ হওয়ার পরে দরকার হলে পুনরায় ভিডিওটা আবার দেখবেন। এখন একবারে হয়তো আপনি নাও বুঝতে পারেন, কিন্তু আমি রিপিট করার চেয়ে আপনি যদি ভিডিওটা ক্লাস শেষে রিপিট করেন, তাহলে অনেক স্টুডেন্টের জন্য সুবিধা হয়, আমারও টাইমলি ক্লাসটা শেষ করতে সুবিধা হয়। এটা বললাম। আর একটা কথা বলে রাখি, সেটা আমরা কষ্ট করে ক্লাসটা করাই। দেখেন, মানে পার্সোনাল একটু কথা বলিনি, সেটা আজকে আপনাদের এই ক্লাসটা করানোর জন্য আমার প্লাস মোর দ্যান 100 কিলোমিটার। আমি সেই খুলনা থেকে, আমার একটা খুলনা প্রোগ্রাম ছিল, আমি 100 কিলোমিটার বাইক রাইড করে আপনাদের এই ক্লাসটা করানোর জন্য আসি। কারণ আমি এই ক্লাসটা শিডিউলে না থাকলে হয়তো আমি আজকে আসতাম না, কিন্তু আমার এত রাইড করে আমি কিন্তু আবার এই 3 ঘন্টা প্রায় আপনাদের এই দাঁড়িয়ে ক্লাস নিতে হবে। তারপরেও কিন্তু আমি চেষ্টা করি যাতে 10 মিনিট বেশি হলেও আপনাদের বোঝানোর জন্য। কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যে বলেন যে টাইম যেন ক্লাস যেন আজকে টাইমলি শেষ হয়, টাইমের উপরে যেন না যায়। তো তখন একটু কষ্ট লাগে যে আমরা এত কষ্ট করে আমরা আমাদের যে কম মূল্যবান যে সময়, বলেন মূল্যবান ধরলামই না, সেই সময়গুলো থেকেও হয়তো 5 মিনিট চাই একটু বেশি করাতে। আপনারা তাও অনেকে আছে যে বলেন যে টাইম মতো যেন শেষ হয়। কেন, আপনাদের একটু কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। যাই হোক, গত ক্লাসে আপনাদের এই নোডাল অ্যানালাইসিসে কিছু প্রবলেম ছিল। আমি আজকে
আমার ধারাবাহিক ক্লাসে যাওয়ার আগে আমি সেই আমাদের আগের মতো করে সমস্যার কিছু আলোচনা করব। সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন পার্টগুলো আপনি দেখবেন। আমরা গত ক্লাসে এটা হচ্ছে হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকেই করছেন আলহামদুলিল্লাহ, অনেকেই অনেকটাই হয়েছে। আবার অনেকে বলছেন এটা রিপিট করে একটু বুঝাই দেওয়ার জন্য। আমি হচ্ছে সে নোডাল অ্যানালাইসিস বেসিকটা দেখাবো। আপনি দেখেন একটা ম্যাথ যদি নোডাল অ্যানালাইসিস আপনি বুঝতে পারেন, আপনি সবগুলা পারবেন। তাহলে হচ্ছে এই হচ্ছে আমার একটা ম্যাথ, সেখানে বলছে ফাইন্ড দ্য নোড ভোল্টেজ, আর হচ্ছে আই জিরো, মানে ফাইন্ড এই আই জিরো, এই যে কারেন্টটা এটা বের করতে বলছে। এখানে দেখেন একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাহলে আমরা একটা ম্যাথের মধ্যে একটা প্যাকেজ, কিন্তু আপনি সবগুলো এখানে পেয়ে যাবেন। এখন নোডাল অ্যানালাইসিসের যে ধাপগুলা, সেই ধাপগুলো হচ্ছে আপনাকে আগে মানে মাথায় নিতে হবে যে আমি কোন কোন ধাপে করব। তাহলে আপনি একটু খুব মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে প্রথমে যে ধাপ নোডাল অ্যানালাইসিসের যে ধাপগুলা, সেটা হচ্ছে দেখেন পারি আমি লিখবো, তারপরে প্রতিটা ধাপ বোঝাবো, আপনারা হয়তো অনেকেই বিরক্ত হবেন। কারণ হচ্ছে তাহলে অনেক সময় অপচয় হবে, আমরা চাই না, কারণ আমাদের আজকের মূল টপিকসেও যেতে হবে। তো আমি হচ্ছে মুখে বলি, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন হয়তো আপনারা বুঝতে পারবেন। তো নোডাল অ্যানালাইসিসের প্রথম যে ধাপ, সেটা হচ্ছে নোডগুলো আগে ফাইন্ড আউট করতে হবে যে আমার এই সার্কিটে বা এই নেটওয়ার্কে কয়টা নোড আছে। এখন তাহলে তার আগে তো আপনাকে বুঝতে হবে নোড কি। নোড যদি ফাইন্ড আউট তখনই করতে পারবেন যদি আপনি নোড না চেনেন, তাহলে আপনি তো নোড ফাইন্ড আউট করতে পারবেন না। নোড হচ্ছে একটা পয়েন্ট, আপনি মনে রাখবেন পয়েন্ট, পয়েন্ট আপনি চিনেন। পয়েন্ট হচ্ছে গিয়া যেখানে দুই বা ততোধিক রাস্তা এসে মিলিত হয়, ঠিক আছে? এটা আপনারা বলছেন পয়েন্ট, যে জায়গা হচ্ছে মিলিত হওয়ার একটা জায়গা, পয়েন্ট। আপনারা বিভিন্ন পয়েন্ট নামে চেনেন। তাহলে সেই পয়েন্ট হচ্ছে দুই বা ততোধিক যে মানে মানুষ বলেন যা বলেন মিলিত হওয়ার জায়গা। কিন্তু সার্কিটে আমরা পয়েন্ট বা নোড বলতে বুঝবো যেখানে দুই বা ততোধিক যে প্যারামিটার, সার্কিট প্যারামিটার। সার্কিট প্যারামিটার কি হতে পারে? আপনি প্যারামিটার হতে পারে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, এই তিনটার বাইরে তো আর কোনো প্যারামিটার নাই সার্কিটের। যাই হোক না কেন, যত আপনি দুনিয়ার যা চিন্তা করবেন এই তো প্যারামিটার। তো এখানে যেহেতু আমি ডিসি সার্কিট নিয়ে আলোচনা করছি, এখানে প্যারামিটার হচ্ছে গিয়া রেজিস্ট্যান্স, মানে রেজিস্টর যেগুলা। তাহলে যেখানে হচ্ছে দুই বা ততোধিক রেজিস্টর যেটা যেটা কানেক্টেড মানে সংযুক্ত হবে, ওইগুলোই হচ্ছে নোড। তাহলে এই সার্কিট আপনি দেখবেন যে কোন জায়গায় দুই বা ততোধিক মানে সংযুক্ত হয়েছে। তাহলে দেখেন এই যে একটা জায়গা দেখেন, এই জায়গা একটা, এই জায়গা একটা, এই জায়গা একটা। এখন দেখেন এই জায়গাটা বলতে শুধু কিন্তু এটুকু না, এই টোটালটা কিন্তু একই রাস্তা, একই তো, আপনার শর্ট না। তো এগুলার যদি আমরা একটা পয়েন্ট, এগুলো কিন্তু একটাই পয়েন্ট। আপনার হচ্ছে এরকম চওড়া দেখলে অনেকে গোলা মানে আপনার ভয় পেয়ে যায়। আপনার বেসিকটা বুঝতে, এইটা তো একটা, এইটা একটা নোট, এই কিন্তু আরেকটা দেখেন, এই টোটালটা একটা, আর এই একটা। আবার নিচে যদি আর একটা চিন্তা করতে চান, এখানেও তো অনেকগুলো প্যারামিটার এসে মিলিত হয়েছে, তাহলে এটাও একটা হচ্ছে নোট। এক নাম্বার হচ্ছে আমার নোট কয়টা বের করতে হবে। তাহলে আমি দেখলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, আর একটা, চারটা নোট। আমি নোট ফাইন্ড আউট করলাম। এর পরের যে কাজ সেটা হচ্ছে আমার একটা রেফারেন্স নোড নিতে হবে যার ভোল্টেজ শূন্য থাকবে। কোন কোন সার্কিটে এই গ্রাউন্ড করে দেয়, এই গ্রাউন্ডের মান তো গ্রাউন্ডের ভোল্টেজ আমরা জিরো জানি। তাহলে হচ্ছে এই এরকম যদি গ্রাউন্ড দেখেন তাহলে মনে করবেন এটা রেফারেন্স নোড, এটা ফিক্সড, কারণ এর ভোল্টেজ তো জিরো। তাহলে এটা হচ্ছে রেফারেন্স নোড, এটা আপনার ফাইন্ড আউট করতে হবে। তো রেফারেন্স নোড নিতে হবে যার ভোল্টেজ কত, জিরো। বুঝি, কারণ এখানে গ্রাউন্ড করা আছে। কোনোটা করা না থাকলে আপনি রেফারেন্স রেফারেন্স ধরে ওইটার ভোল্টেজটা আপনি চিন্তা করবেন যে এটার ভোল্টেজটা জিরো। তাহলে আমি দুইটা কাজ করলাম, নোড চিন্তা করলাম, তারপর হচ্ছে রেফারেন্স নোড নিলাম। পরের কাজটা হচ্ছে যে বাকি যে নোডগুলো আছে সেগুলো আপনি ইচ্ছা মতো একটা ভোল্টেজ ধরবেন, ইচ্ছা মতো আপনার মতো। এখন আমি ভি1 ভি2 এগুলো ইচ্ছা মতো, আমি তো জানি না এই নোড ভোল্টেজ গুলো আমি প্রথমে চিন্তা করব যে এখানে মনে করি এইটার ভোল্টেজ ভি1, এইটা ভি2, এইটা ভি3। এখন এটা আপনি ভিএ লিখতে পারেন, ভিবি লিখতে পারেন, ভিসি লিখতে পারেন, ঠিক আছে? আপনার নামের অক্ষর দিয়েও লিখতে পারেন, যে ভোল্টেজ, আপনার নাম যদি রনি হয় ভোল্টেজ রনি, ভোল্টেজ কবির লিখতে পারেন। এটা আপনার মন চায়, মানে হচ্ছে আপনি ইচ্ছা মতো ভোল্টেজ ধরবেন এই নোটগুলোতে। এখানে যদি আপনার ভি1 ভি2 না দিয়ে দেয়, নোট যদি ফাইন্ড আউট করে না দেয়, তাহলে আপনি এই কাজটা করবেন। তাহলে এখানে সুবিধার জন্য আমরা এগুলাই ভালো চিনি। ভি1 লিখলাম, এটা এটা লিখলাম ভি2, এটা ভি3, তিনটা নোটে তিনটা ভোল্টেজ আমি লিখলাম, কাজ শেষ। এরপর হচ্ছে পরের কাজ দেখেন, এই এই কিন্তু এই কাজগুলো আমি করলাম। পরের যে কাজটা সেটা হচ্ছে আপনাকে এই যে নোটগুলোতে, এই নোটগুলোতে আপনাকে হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? কেসিএল অ্যাপ্লাই করতে হবে, কারশফ কারেন্ট ল। এখন দেখেন যদি কেউ কেসিএল না বোঝেন, আমি এখানে যা করব আপনি কিছুই তো বুঝলেন না। তাহলে আপনি, তাহলে আপনার এরকম ক্লাসটা এই জন্যই এমন মানে দেখবেন আপনি একটার পরে একটা, একটার পর একটা এমন জন্য সাজানো হয়েছে যাতে একটা শিখে আমরা আরেকটা করতে পারি, এটা শিখে আরেকটা করতে পারি।
তাহলে দেখেন এই যে নোড, একটা নোড, এই নোড রেফারেন্স বাদে এগুলা, এটা যদি রেফারেন্স হয় এগুলারে আমরা নন রেফারেন্স নোড বলি। তাহলে এই নন রেফারেন্স নোড গুলোতে আমি হচ্ছে কেসিএল চালাবো। কি চালাবো? কেসিএল চালাবো। তো কেসিএল, এখন আমি এই নোড ওয়ানে কেসিএল প্রয়োগ করব। অ্যাপ্লাই কেসিএল নোড ওয়ান। এই নোড ওয়ানে হচ্ছে আমরা কেসিএল চালাবো। ঠিক আছে? তো কেসিএল কি, আমরা কি জানি যে কোন একটা পয়েন্টে আগত যে কারেন্ট আর নির্গত যে কারেন্ট, সেগুলো যোগফল কি সমান। আসছে যা তাই যাবে, একটা পয়েন্টে, এই পয়েন্টে যে পরিমাণ কারেন্ট আসছে ওই পরিমাণ কারেন্টই যাবে, এটা এগুলো হবে বীজগাণিতিক যোগফল কি সমান। বীজগাণিতিক যোগফল হচ্ছে শূন্য। খেয়াল করবেন, আগত কারেন্ট নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল হচ্ছে শূন্য। আর যদি আপনি এভাবে চিন্তা করতে চান আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট, তাও আপনি চিন্তা করতে পারবেন। এখানে তো দেখেন কারেন্টের কোনো ডিরেকশন দেওয়া নাই, কোনটা আসতেছে কোনটা যাচ্ছে। অবশ্যই এখানে যেহেতু একটা শাখা আছে, এই শাখায় কিছু কারেন্ট ফ্লো হচ্ছে, এই শাখায় কারেন্ট যাচ্ছে, এই শাখায় কারেন্ট যাচ্ছে, এগুলো আমরা জানি না ডিরেকশন গুলো। গেল একটা। তাহলে আমি কেসিএল চালাতে হলে এগুলার কারেন্ট গুলো আমি নির্ণয় করব। এখন দেখেন আরেকটা যে মূল যে একটা পয়েন্ট আমার চিন্তা করতে হবে, আমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি যে নোড নিয়ে কাজ করব, আবার বলি, আমি যে নোড নিয়ে কাজ করব সেই নোড সবসময় বড় ধরতে হবে। যে আমি যদি মানে এই যে 1 নাম্বার নোড নিয়ে কাজ করতেছি, মনে করবে 1 নাম্বারের যে V1 ভোল্টেজ এটাই সবচেয়ে বড়, মানে আমরা জানি যে বড় ভোল্টেজ, যে বেশি ভোল্টেজ থেকেই সবসময় কারেন্ট নির্গত হয়, ওদিক থেকেই কারেন্ট যায়। তাহলে মনে করব কি, মানে এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে। কেন? কারণ আমি যে ভোল্টেজ, যে নোডটা নিয়ে কাজ করব সেই নোডের ভোল্টেজই সবচেয়ে বেশি, এটা আমি চিন্তা করব। ওকে? তাহলে দেখেন এখানে কিন্তু তাহলে 3টা কারেন্ট, একটা ওদিকে যাচ্ছে, একটা ওদিকে যাচ্ছে, একটা ওদিকে যাচ্ছে। ওকে? এখন এটা মনে I1 I2 I3 এগুলো আপনি লিখতে পারেন, আমি একটু লিখতেছি না। মূল যে বিষয়টা, আমি হচ্ছে কেসিএল চালাচ্ছি। তাহলে দেখেন এদিকের কারেন্ট, এদিকের কারেন্ট, এদিকের কারেন্ট, 3 দিকের কারেন্ট যদি আমি যোগ করি ইজিক্যাল টু শূন্য। কারণ কেসিএল এ আমরা বলছি যে আগত কারেন্ট নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। তাহলে আসুক আর যাই যাক, এই হিনের কারেন্ট গুলো আমি যোগ করলে যোগফলটা আমি শূন্য দেখাতে পারবো। এখন দেখেন আমি মনে করি এই দিকের যে শাখাটা আছে, এই শাখায় কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন দেখেন এইখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আমরা জানি না। এখন এইখানে দেখেন আমার কি রেজিস্টর আছে আর কি ভোল্টেজ আছে। এখানে আমি যদি ওহমের সূত্র অ্যাপ্লাই করি, যে আই সমান আমি কি জানি ভি বাই আর, আই সমান আমি কি জানি ভি বাই আর, তাহলে এখানে আমি যদি ওহমের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি এই শাখার কারেন্টের মানটা পাবো। তাহলে এই আমার মূলত দরকার কারেন্ট, আমি কেসিএল চালাচ্ছি, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমি ওটা তাহলে চিন্তা করি, তাহলে তাহলে আমি কি করি দেখেন, এই পয়েন্টের কি পরিমাণ কারেন্ট আসবে দেখেন, এই পয়েন্টের কারেন্ট এই পরিমাণ, তাহলে কি, তাহলে আই চিন্তা করলে কি কি চিন্তা করতে হবে ভি বাই আর। এই শাখার রেজিস্ট্যান্সের আর এর মানটা কিন্তু 20 আমি জানি, এটা জানি আমি 20, আমি একবারই লিখি। তাহলে আই সমান কি লিখতে পারি ভি বাই আর, এই শাখার রেজিস্ট্যান্স আমি কিন্তু 20 জানি। এখন হচ্ছে এই শাখার ভোল্টেজ, এই শাখার ভোল্টেজ লাগবে আপনার, এই শাখার ভোল্টেজ মানে এই শাখাটুকুর মধ্যে কত ভোল্টেজ আছে, এই বেসিক বিষয়গুলো দেখেন। তো এই শাখার মধ্যে ভোল্টেজ আছে দেখেন, এইখানে আছে V1 আর এই জায়গা আছে কি 20। ঠিক আছে, এই জায়গা আছে V1, এই জায়গা আছে কি 20। এই দুইটার যে ভোল্টেজ ডিফারেন্স, যে ভোল্টেজ যে পার্থক্য, সেটাই তো এই শাখার ভোল্টেজ। আমি কি লিখতে পারি দেখেন, এইখানে এই পয়েন্টে আছে V1 আর এইদিকে আছে কে 20। এই দুইটা যখন আমি পার্থক্য করব, দুইটার যখন আমি বীজগাণিতিক পার্থক্য করব, এই ভোল্টেজ ডিফারেন্সটাই তো হচ্ছে এইটার ভোল্টেজ। তাহলে আমি কিন্তু ওহমের সূত্র অ্যাপ্লাই করেই কিন্তু কারেন্টের মানটা বের করছি। ওকে? গেল একটা, এই শাখার মানটা পাইলাম আমি। যোগ এই এই শাখা, এই শাখা বলতে আমি অপর নোট পর্যন্ত এইটুকু চিন্তা করবো, এদিকের এদিকের তা মাথায় নেওয়ার দরকার নাই, আপনি চিন্তা করবেন এদিকেও তো অনেক কিছু আছে, দরকার নাই। আমি চিন্তা করবো এই V2 পর্যন্ত। দেখেন আমি এইটুকু করলাম, এই শাখার কাজ শেষ। তাহলে হচ্ছে গেল। এরপর হচ্ছে এই শাখায় আছে কত, এই শাখার ভোল্টেজ কত দেখেন, এই শাখার ভোল্টেজ কত V1 মাইনাস V2। কারণ এই শাখার এই পয়েন্টে আছে V1, এটা V2। এখন আমি সবসময় তো বড় ভোল্টেজ থেকে ছোট ভোল্টেজটা বিয়োগ করি, যেহেতু আমি আগেই বলছি যে চিন্তা করব এইটার ভোল্টেজ সবচেয়ে বড়, তাহলে এই বড় থেকে ছোটটা বিয়োগ করলাম। তাহলে V1 মাইনাস V2 এসে ভোল্টেজ, নিচে কারেন্ট, নিচে হচ্ছে রেজিস্ট্যান্স, এটা তাহলে 5। ওকে? এতটুকু এতটুকু। এরপর দেখেন আমি উপরের দিকে উপরের দিকে যাই, এই দুইটা মিললে তো এই নোড একই তো কথা। এখন দেখেন
এই কারেন্টটা তো ওই ওই দিকে যাচ্ছে দেখেন, ঠিক আছে? তাহলে এখানে আমি কি লিখতে পারি, এই শাখায় কি পরিমাণ দেখেন, এখানে তো ভি ওয়ান আছে প্লাস ভি ওয়ান, আর এই পাশে আছে কি মাইনাস ভি থ্রি, আর আছে কি এখানে কত 10। মানে মূলত আমি লিখছি I0, I0 এর মানটা সরাসরি আমি বসাই দিছি, এখানে আমি প্লাস লিখতাম কি I0, কারেন্টের মধ্যে কারেন্ট তো I0, কিন্তু I0 তো মান নাই কোনো, যেহেতু সবগুলো আমি ভোল্টেজ চিন্তা করতেছি, তাহলে আমি এখানে আছে ভি ওয়ান, এখানে আছে ভি থ্রি, ভি ওয়ান মাইনাস ভি থ্রি, এটা 10। এখন দেখেন এটাও তো চিন্তা করতে হবে, এটাও তো একটা কারেন্ট, এটাও তো একটা কারেন্ট। এখানে দেখেন কারেন্ট কি 3 এম্পিয়ার যাচ্ছে, 3 এম্পিয়ার যাচ্ছে। তাহলে আমি কি চিন্তা কি বলছিলাম যে আমি সবসময় চিন্তা করবো আমি যে নোটটা ধরবো সেই নোট থেকে কারেন্ট যাবে, তাহলে এটা যেহেতু যাচ্ছে তখন প্লাস প্লাস 3 = 0। এখন এখন এই যে স্যার এটু লাগবে না, দেখেন একটু আমি আপনাদের বোঝানোর জন্য লিখছিলাম। মূলত দেখেন একটা সার্কিট, মানে আমরা যখন আমি বোঝানোর জন্য আপনাদের, তখন কিন্তু আমি অনেকবার আঁকি ড্র করি। মূলত উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের একটু বোঝানোর। এর হয়তো দেখেন এখানে রাইখে দিছিলাম, এখন তো হয়তো বলবেন যে এখানে আই সমান এটা কেমনে হয়, যে মাত্র এইমাত্র যে মানে খেয়াল করছেন, কিন্তু যে শুরু থেকে দেখে আসছে সে তো বুঝবেন এটা, কিন্তু এতক্ষণ দেখেন না, হঠাৎ করে বললেন আই সমান কি, আই সমান এটা কি হবে। যাই হোক, আমরা ওদিকে না যাই। এখন দেখেন এখন এসে এটাকে আমরা সিম্পলিফাই করব। তো এটাকে আমরা সিম্পলিফাই করলে কি করতে পারি, এটা লসাগু করতে পারি, এটাকে আমরা কি করতে পারি লসাগু করতে পারি, লসাগু করে আমরা করতে পারি। দেখেন আজকে আমরা আপনাদের দেখাই, তাহলে দেখেন এটার লসাগু কত হবে 20, তাহলে কত এটা কত B1 - 20, এটা কত 4 বার যায় 4B1 - 4V2, এটা কত তো 2 বার যায় 2V1 - 2V3, আর প্লাস কত 320 ইজিক্যাল টু কত 0, ঠিক আছে? এখন দেখেন আমি আর গুণন যদি করি, ঠিক আছে, আর গুণন যদি করি কোনাকুনি, তাহলে এটা তো 0 হয়ে যায়। আর এটারে আমি একবারে লিখি, একটু এগুলো আমাদের একটু অ্যাডভান্স হতে হবে, কারণ আপনি এত সময় পাবেন না অঙ্কে, ঠিক আছে? এগুলো আমাদের অ্যাডভান্স হতে হবে, এই লাইন থেকেই অলরেডি শেষ লাইন লেখা উচিত, কারণ হচ্ছে আপনি যত একটু শর্টকাট করতে পারেন এগুলো আপনারা প্র্যাকটিস করে শিখবেন। এগুলো হচ্ছে যোগ বিয়োগ, সব হচ্ছে যোগ বিয়োগ গুণ, গুণ ভাগ। এখন দেখেন এনে কয়টা ভি ওয়ান আছে, একটা, চারটা, পাঁচটা, পাঁচটার দুইটা 7টা, তাহলে কত হয় 7V1। আবার দেখি একটু, একটা ভি ওয়ান, আর এখানে আছে কটা 4টা, আর এখানে আছে কটা 2টা, তাহলে হচ্ছে কত 7V1। এরপর যদি ভি টুর দিকে তাকায় কয়টা আছে দেখেন, এই একটা -4V2, তাহলে আমার হচ্ছে ভি ওয়ান গেল, আর হচ্ছে ভি থ্রি কয়টা আছে -2V3, আর এই 60 দিয়ে যদি আমি ওপাশে পাঠাই দিই, 60 আছে আর এখানে 20 আছে, তাহলে হচ্ছে ওই পাশে গেলে -40। এটা 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। এরপর দেখেন তাহলে আমি কিন্তু 1 নম্বর নোডের কাজ শেষ, আশা করছি এতটুকু সবাই বুঝতে পারছেন। এরপর দেখেন এরপর আমি চলে যাব 2 নম্বর নোডে, নোড 2। এটা হচ্ছে আপনারা যারা বুঝতে না পারছেন আবার একটু কষ্ট করে রিপিট করবেন ভিডিওটা, হয়তো আপনারা বুঝতে পারবেন। তাহলে এরপর আমরা নোড 2 তে চলে যাব। এই নোড 2 তে গেলে যে অবস্থাটা ঘটবে দেখেন, নোড 2 এইখানে লেখছে নোড 2, কিন্তু কাজ করব কে, নোড 2 তে আমি কেসিএল অ্যাপ্লাই করব, নোড 2 তে আমি কি করব কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে নোড 2 তে আমি এখান থেকে চিন্তা করেন, তাহলে আমি নোড 2 সাথে যেগুলো সংযুক্ত সেগুলোর কথা শুধু চিন্তা করব। নোড 2 সাথে আছে এই শাখা, এই শাখা, এই শাখা, এই 3টা শাখা আছে। তাহলে এই শাখাটা লিখলে কি লেখা লাগবে দেখেন তো। তখন কিন্তু এই নোড 2 নিয়ে যখন আমি কাজ করব, এই জায়গায় আমরা বুঝি না, নোড 2 নিয়ে যখন আমি কাজ করব তখন মনে করব যে নোড 2 মানে এইখানের ভোল্টেজটা বড়, তাহলে এখানে তাহলে ভি ওয়ান বড়টা দিয়ে ছোটটা বিয়োগ, তাহলে এখানে ভি টু - ভি ওয়ান ডিভাইডেড বাই কত 5, ভি টু - ভি ওয়ান ডিভাইডেড বাই 5 গেল। এরপর দেখেন নিচের শাখার দিকে তাকাই, প্লাস দেখেন এখানে কত, এই শাখা হচ্ছে ভি টু, আর এখানে কত, এইটার মান কত -4I0, আর ডিভাইডেড বাই কত 5, মানে এই ভোল্টেজ আর এখানের যে ভোল্টেজ সেটাকে আমরা বিয়োগ দিলাম। এটা তো ডিপেন্ডেন্ট, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা ডিপেন্ড করতেছে এই কারেন্ট ডিপেন্ডেন্ট, এই সোর্সটার নাম হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স।
এই ভোল্টেজ সোর্সটা কারেন্টের উপর ডিপেন্ড করে। I0 4 গুণ কারেন্টের এই ভোল্টেজ, মানে সরি, I0 4 গুণ ভোল্টেজ হচ্ছে এই ভোল্টেজ সোর্সটা। তো I0 মানটা এখান থেকে আমরা পাই। তাহলে একটু দেখেন, গেল এই লাইনও আমি করতে পারলাম। তারপর যদি আমি এদিকে যাই তাহলে প্লাস কি লিখতে পারি, V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন এই যে জায়গাটা, এটা তো কোনো পরিবর্তন নাই, V2 মাইনাস V1 বাই 5 প্লাস, এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে দেখেন 4 I0, এখানে সব হচ্ছে ভোল্টেজ, একটা তো I0 আমি রাখবো না। তাহলে I0 পরিবর্তে কি লেখা যায়, এই I0 পরিবর্তে কি লেখা যায় দেখেন, এই শাখা থেকেই তো I0 টা লেখা যায়। I0 সমান কি লেখা যায়, এখানে আমি লিখে দিই, I0 লেখা যায় হচ্ছে V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 10, এটা লেখা যায়। আপনি এখানে এই কাজটা করবেন, V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 10, আর নিচে আছে কত 5 ইজ ইকুয়াল টু, গেল প্লাস হচ্ছে এটা তো এরকম থাকবে, V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 0। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে লসাগু করবেন। তো লসাগু করলে দেখেন 5 5 5, লসাগু তো 5ই, তো উপরের লাইনটা লিখে দিলেই হয়। তাহলে এখানে কত V2 মাইনাস V1 প্লাস এখানে কত V2 মাইনাস, এটা যদি গুণ করি আমরা, তাহলে কি হয় দেখেন, অনেকে অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে দেখেন, এখানে যে 4 আছে না, এখানে 10 আছে, 4 রে 10 দিয়ে ভাগ করে, 4 রে কি করে 10 দিয়ে ভাগ করে দেই, আমি একটু শর্ট করে দেই, 0.4 আসছে দেখেন, 0.4 আসছে, তাই হচ্ছে 0.4 V1 মাইনাস V3 প্লাস V1 মাইনাস V3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা তাহলে উপরে চলে যাই, এখান থেকে উপরে চলে যাই, উপরে তাহলে একটু মুছতে হবে। তাহলে কি লেখা যায় দেখেন, V1 মাইনাস সরি V2 মাইনাস V1 প্লাস V2 মাইনাস, এটা যদি গুণ দেন তাহলে কি হয়, 0.4 V1 মাইনাস প্লাস 0.4 V3 প্লাস হচ্ছে V1 মাইনাস V3 ইজ ইকুয়াল টু 0। এরপরের লাইনে আপনি যদি যান তাহলে কি হয় দেখেন, যোগ করেন V1 গুলা, এখানে আছে 0.4 V1, আর এখানে কত আছে, এখানে আছে একটা V1, আর এখানে আছে 0.4 V1, আর এখানে আছে মাইনাস মাইনাস, এখানে তো এটা কাটাকাটি যায় যদি ঠিক থাকে, সরি এটা V1 তো না, নিচ থেকে উপরে আসলে একটু ভুল হচ্ছে, দেখেন এটা V2 মাইনাস V3, এটা V2 মাইনাস V3। তাইলে বাকিগুলা ঠিক আছে কিনা, V1 V3 এই, তাহলে দেখেন এখান থেকে আপনি হচ্ছে ক্যালকুলেশন করবেন। তাহলে আমি V1 এর দিকে তাকাই, V1 এর কি অবস্থা, তাহলে এখানে আছে মাইনাস V1 আর এখানে আছে 0.4 V1, তাহলে হচ্ছে 0.4 মাইনাস 1, তাহলে এখানে আছে মাইনাস 0.6 V1। এটা আপনি এই দুইটা গাণিতিক ক্যালকুলেশন করবেন, আর V2 কাট একটা দুইটা, এখানে আছে তিনটা প্লাস 3V2, আর V3 আছে কত, V3 আছে এই দেখেন এখানে আছে ওই V3 এইটার মতোই আসবে, মাইনাস 0.6 V3 ইজ ইকুয়াল টু 0। এটা 2 নম্বর সমীকরণ। আমরা আরেকটা লাইন চলে যাই মুছে। এরপর দেখেন, এরপর আমি হচ্ছে নোট 3 দেখব। মূল হচ্ছে আপনি নোটটা নেবেন, নোটটা নেওয়ার পর বাকি সব হচ্ছে গাণিতিক ক্যালকুলেশন, আপনার জন্য যেরকম সুবিধা হয় আপনি সেরকম গাণিতিক ক্যালকুলেশন করবেন। এবার হচ্ছে নোট 3 দিকে যদি তাকাই, দেখেন নোট 3 দিকে তাকাইলে আমি কি লিখতে পারি, নিচের দিকে যদি দেখি, নিচের দিকে দেখলে কি নোট 3 আমি 3 নাম্বার নোটটা চিন্তা করতেছি। তাহলে হচ্ছে নিচের দিকে যদি দেখি তাহলে কি লেখা যায়, V3 মাইনাস 10 ডিভাইডেড বাই 15, এদিকে যদি আসি প্লাস V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 5, যদি উপরে তাকাই ঠিক আগের মতো, এই V3 মাইনাস V1 ইজ ইকুয়াল টু 10, এই লাইনটা লিখলাম।
আর আর এটা দেখেন, এটা একটু বোঝার বিষয়, কারেন্ট হচ্ছে এদিকে আসতেছে, কারেন্ট এই তিনের আমি হচ্ছে এইটা লিখলাম প্রথমে, তারপর এইটা লিখলাম, এগুলো আপনারা পিছনে যদি দুইটা বুঝে থাকেন নোট, এটা আপনাদের অনায়াসেই বোঝার কথা। পরে হচ্ছে আমি এখানে গেলাম, এটা হচ্ছে V3 V1, এটা লিখলাম, আর বাই হচ্ছে 10। এখন দেখেন এই নোডে হচ্ছে কারেন্ট আসতেছে 3 এম্পিয়ার, কারেন্ট আসতেছে। তাহলে হচ্ছে আমি জানি কি, আমি আগেই বলছিলাম যে চিন্তা করবেন নোড থেকে সবসময় কারেন্ট বের হবে, যদি উল্টাটা দেখেন তাহলে উল্টা সাইন হবে। তো নোড থেকে যেহেতু আসতেছে সেহেতু মাইনাস এই 0। তাহলে হচ্ছে আপনি এই এই যে ইকুয়েশন যেটা আছে, এটাকেও আপনি ওরকম গাণিতিক ক্যালকুলেশন করবেন। আর এক লাইন যদি আমি বাড়াতে যাই, তাহলে লসাগু কত হতে পারে, সবগুলা যে যায় হয় 30 হতে পারে, তা 30 হচ্ছে কত, 2V3 মাইনাস হচ্ছে 20, প্লাস এটা 6 বার যায় 6V3 মাইনাস হচ্ছে 6V2, এটা 3 বার যায় 3V3 মাইনাস হচ্ছে 3V1 মাইনাস 3, মাইনাস হচ্ছে কয়বার যায়, 30 বার যায়, তো 3 3 90 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এদিকে যদি লিখতে যায় তাহলে হচ্ছে কত, মাইনাস -90 ইজ ইকুয়াল টু 0। কালার চেঞ্জ করে দিছে হয়তো আপনারা এটা তো বোঝাও যাচ্ছে না। অন্য কালি আসলে অনেকে অন্য কালি ব্যবহারের সাজেস্ট করছিলেন, তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে মানে বোঝা যাচ্ছে না। তাহলে হচ্ছে আমি যদি এখানে 3 বার যায় 3V1 মাইনাস 30 বার যায় 3 3 90 ইজ ইকাল টু 0। ওকে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, তো এটাকে তো আমরা মুছতে পারতেছি না। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, এটাকেও বুঝতে পারতেছি না। তাহলে আমরা কি করব, আমাদের জায়গাও কনজাস্টেড, কারণ এই অঙ্কটা একটু বড়, তো আমাদের জায়গা কনজাস্টেড হয়ে গেছে। এত বড় অঙ্ক আপনাদের কখনো, বিশেষ বিশেষ করে যারা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য আমরা যারা পরীক্ষা দিব, এদের কখনো এত বড় অঙ্ক আসবে না। হয়তো এই নোডাল অ্যানালাইসিস ছোট ছোট হয়তো আসবে, প্র্যাকটিস আপনি একটা বড় করলে ছোটগুলো আপনি এমনিই পারবেন, সমস্যা হবে না। পরীক্ষা এত বড় অঙ্ক কখনো দিবে না, একটা দুইটা শাখা দিয়ে হয়তো দিয়ে পারে ছোট একটু। এই গেল, তাহলে হচ্ছে আমি এই লাইনটা, তাহলে আমি এই জায়গায় এসে থামে গেছিলাম, এরপরে হচ্ছে এই পরের লাইনটা হচ্ছে আমাকে করতে হবে। তো আমি হচ্ছে এইখানে লিখে, হয়তো আপনারা এটা এদিকে লিখে আপনারা দেখতে পারেন কিনা দেখেন। তা আমি এখন V1 কয়টা আছে, 3V1 মাইনাস, আর তো নাই V1, কারণ ওই একটা শাখাই হচ্ছে V1 এর সাথে কানেক্টেড, তা -3V1। তারপর দেখি V2 কি অবস্থা, V2 আছে একটা শাখা কানেক্টেড, তাহলে এখানে হচ্ছে 6V2, তাহলে -6V2। তারপর যদি চিন্তা করতে যাই V3 কয়টা আছে, অনেকগুলা V3 তো ওর সাথে, তা দুইটা, ছয়টা, 6 আর 3 9 আর 2 11, 6 আর 3 9 আর 2 11, প্লাস হচ্ছে 11V3 আর 90, আর এখানে দুইটাই মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে হচ্ছে 90 আর 110, ওই ওই পাশে গেলে প্লাস 110 হয়ে যাবে। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাহলে হচ্ছে আপনার এই হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এই হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। এই 1 2 3 যেটা, এই 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। এই 1 2 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে আপনারা সলভ ফাংশন দিলে আপনারা বের হয়ে যাবে। এখন হচ্ছে এটুকু আপনাদের দায়িত্ব, এটুকু আপনারা একটু কষ্ট করবেন, ঠিক আছে। এটা আপনারা হচ্ছে সলভ ফাংশন হয়তো যারা না বোঝেন, আমি প্রায় দুই দুই দিন ধরে আপনারা হচ্ছে সলভ ফাংশন আমি দেখিয়ে দিয়েছিলাম, হয়তো ওই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আর যদি না বোঝেন আপনি হচ্ছে কারো সাহায্য নেবেন, এরপর যদি না বোঝেন আপনার হচ্ছে আহ হচ্ছে যদি নেটে সার্চ দেন আপনি হচ্ছে ইউজটা ব্যবহারটা পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে একটা নোডাল নোডাল অ্যানালাইসিসের ম্যাথ। তাহলে আপনাকে নোট নোট ফাইন্ড আউট করতে হবে, রেফারেন্স নোট ধরতে হবে, এরপরে আপনাকে হচ্ছে প্রতিটা নোডে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। আর মাথায় রাখতে হবে আপনি যে নোটটা নিয়ে কাজ করবেন ওই নোডের ভোল্টেজ সবসময় বেশ বড় হবে, বড় ধরতে হবে। মানে আপনি 1 নাম্বার নিয়ে যদি কাজ করেন 1 নাম্বারের ভোল্টেজ সবসময় বড় হবে, সেটা থেকে অন্যগুলা বিয়োগ হবে। আপনি প্রতিটার দিকে তাকাইলে দেখতে পারবেন যেটা নিয়ে যখন কাজ করছেন সেটা সবসময় কি প্লাস হয়েছে। দেখেন এই 1 নাম্বার নিয়ে কাজ করছেন, 1 নাম্বারের ভোল্টেজ বেশি, বেশিটা প্লাস হয়েছে। 2 নাম্বার নিয়ে কাজ করছেন, 2 নাম্বারটা বেশি, প্লাস হয়েছে। 3 নাম্বার নিয়ে কাজ করছেন, 3 নাম্বারটা বেশি, এটা প্লাস হয়েছে।
মানে হচ্ছে যে নোড নিয়ে কাজ করবেন সেটাই হচ্ছে সবসময় বড় ধরবেন, গেল একটা। পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে চিন্তা যেটা রাখবেন মাথায়, সেটা হচ্ছে কারেন্ট সবসময় আপনার, এটা জানি আমরা যে ভোল্টেজ বেশি ভোল্টেজ থেকে সবসময় কম যে দিকে সেদিকে ফ্লো হয়। তো আমরা হচ্ছে সবসময় চিন্তা করব নোড থেকে কারেন্ট সবসময় বের হবে, তাহলে হচ্ছে যদি বের হয় তাহলে আমি প্লাস চিন্তা করব। আর যদি মনে করি না উল্টা করতেছে মানে আসতেছে, তখন আমি উল্টা সাইন দিব, মাইনাস দিব। এখন হচ্ছে আপনারা আপনাদের মতো করে যেটা সুবিধা হয় মূল বেসিকটা ঠিক রেখে আপনারা এই করবেন। অনেকে দেখলাম আপনারা সলিউশন দিচ্ছেন, অনেকে সলিউশন দিচ্ছেন, এখানে হচ্ছে সাইনগুলো আপনারা উল্টাই ধরছেন। ভালো, আপনারা আপনাদের মতো করে অনেক শর্টকাট টেকনিক অবলম্বন করেছেন। হয়তো যারা কমেন্টে দিছে, আপনারা যারা একটু কিন্তু ওদের মানে অনেকে যারা দিছে তাদেরগুলো আপনারা দেখতে পারেন। অনেকে অনেক, আমি তো অনেক জায়গা নিলাম, অনেকে 1 লাইন 2 লাইনে শর্টকাট করে দিছে। ভালো, এগুলো হচ্ছে প্র্যাকটিস। আপনার আপনার মতো করে যতটা শর্ট করে নিতে পারেন, মূল হচ্ছে এটা ঠিক রাখতে হবে, মানে বেসিকটা ঠিক রাখতে হবে, শর্টকাট করতে যাই ভুল না হয়। ঠিক আছে। এই এখন হচ্ছে আপনি যদি কিছু অঙ্ক প্র্যাকটিস করেন তাহলে হয়তো আপনার এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তাহলে হচ্ছে মূল যে নোডাল অ্যানালাইসিসের যে আপনাদের যে প্রবলেম গুলো ছিল, হয়তো আপনারা যদি বুঝতে পারেন আপনারা নিজেরাই এই প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে পারবেন। কারণ হচ্ছে আপনি যদি একটা হচ্ছে এই নোডাল অ্যানালাইসিসের ম্যাথ গুলো সব হচ্ছে একই রকম, একই ধাঁচে। ঠিক আছে, মানে একটা বুঝলে বাকিগুলো আপনি বুঝতে পারবেন একই রকম, আপনার সিস্টেম তো এক। এখন দেখেন এরপরে আমার আজকে আরো হয়তো 10 মিনিট হচ্ছে আমার পিছনে যাইতে হবে, কিন্তু এরপর যে আছে সুপার পজিশন, ওখান থেকে আমার আজকের যে নিয়মিত টপিকস ওটা হয়তো আপনারা এগুলো বুঝে গেলে ওখানে হয়তো আপনাদের সময় লাগবে না, কারণ ওটা বেসিক হয়তো অনেকেই বুঝতে পারেন। এটা যেহেতু নতুন টপিকস আমি আর একটু সময় এখানে আরো নিব। ঠিক আছে। এরপর দেখেন কালকে আমরা একটা আরেকটা টপিকস বাদ রেখে আসছিলাম, সেটা হচ্ছে সুপার মেশ, মেশ সুপার মেশ। তাহলে হচ্ছে আমরা ওই একইবারে ওইটাও একটু দেখে আসবো, যেহেতু আমাদের টপিকসে আছে সেটা, এটাও আমাদের শিখতে হবে। ঠিক আছে। আমি একটা সার্কিট ড্র করছি, দেখেন। তো এটা এই সার্কিটে আপনাকে যদি এই একটা সার্কিট আছে হচ্ছে সুপার মেশ, এটা আপনাকে সুপার মেশ দিয়ে করতে পারে, তাহলে হচ্ছে ফাইন্ড আউট মেশ কারেন্ট যদি বলে, ফাইন্ড আউট মেশ কারেন্ট। দেখেন মেশ আর সুপার মেশ খুব কাছাকাছি, যেহেতু সুপার মেশ টপিকটা আমি বাদ দিয়েছিলাম, তো এটা আমি বুঝবো, তাতে হচ্ছে আপনাদের যে মেশের যার যত সমস্যা আছে আপনারা সেগুলোও সলভ করতে পারবেন। মেশ যে জিনিসটা, মেশ হচ্ছে লুপ। তা লুপ আর মেশ এই দুটোর মধ্যে একটা একটা বেসিক একটা পার্থক্য আছে। লুপ যেটা সেটা হচ্ছে একটা লুপ, কিন্তু আপনি একাধিক লুপ মানে একটা লুপ আপনি চিন্তা করলে অন্য লুপের মধ্যেও আপনি লুপ চিন্তা করতে পারবেন। যেমন হচ্ছে এই একটা লুপ, কিন্তু দেখেন এইটা একটা লুপ, এই আবার এইটা একটা লুপ, আবার এইটা আর একটা লুপ, দেখতে পাচ্ছেন। আবার কিন্তু এই চারোদিক দিয়ে যদি ঘুরে আসেন এটাও একটা লুপ, আবার যদি এখান থেকে এসে এটার মধ্যে দিয়ে যান এটাও একটা লুপ। কিন্তু মেশ হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ, যেটা হচ্ছে এর মধ্যে অন্য কোনো লুপ থাকবে না। মানে হচ্ছে মেশ হচ্ছে
মানে প্রতিটা একটা একটা, তার মানে হচ্ছে মেশের মধ্যে অন্য কোনো লুপ থাকবে না, এটাও একটা লুপ। মেশও একটা লুপ, কিন্তু যার মধ্যে অন্য কোনো লুপ বিদ্যমান থাকবে না। ঠিক আছে, এটা দুই। তাহলে দেখেন, এই যে একটা, এই একটা মেশ, এটা মনে করি I1 কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। একটু মনোযোগ দিয়ে দেখবেন ধারাবাহিকতাটা। তাহলে মেশ আর সুপার মেশ যাই বলেন, প্রথমে আপনার মেশ নাম্বার গুলা সিলেক্ট করতে হবে যে এখানে কয়টা মেশ আছে। দেখেন এই আর একটা মেশ, আর এই আর একটা মেশ। তাহলে আমি যদি মনে করি এটা, এখানে মনে করি I2, এটা মনে করি I3। ঠিক আছে, এই হচ্ছে তিনটা এর মধ্যে মেশ আছে। এখন এখানে মনে করি এটা শর্ট করা, এখানে কিছু নাই। এই হচ্ছে মেশ তিনটা। তাহলে আপনি এখানে একটা মেশের কাজ হচ্ছে, এখানে আপনার কেভিএল প্রয়োগ করবেন, এখানে একটা কেভিএল প্রয়োগ করবেন, এখানে একটা কেভিএল প্রয়োগ করবেন, কারণ এর মধ্যে কারেন্ট আছে, এখানে রেজিস্টর গুলো আছে। তাহলে এখানে যদি আপনি তিনটা কেভিএল প্রয়োগ করেন, এটার মানে এখানে যদি আপনি কেভিএল প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনি হচ্ছে তিনটা সমীকরণ দাঁড়াবে। আপনি কেভিএল এ আমরা এটা শিখে আসছি, মেশ এই লুপ নেওয়া, এটা আমরা কেভিএল এ শিখে আসছি। তাহলে এখানে আপনার তিনটা সমীকরণ দাঁড়াবে, আপনি ক্যালকুলেটর সলভ ফাংশন করলে আপনি হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে মেশ। এখন সুপার মেশ হচ্ছে যে, যদি কোনো মেশের, মানে হচ্ছে যদি কোনো মেশ, মানে যদি হচ্ছে দুইটা মেশ একটা কমন কারেন্ট সোর্স দ্বারা কানেক্টেড থাকে। যদি কোনো মেশ, আপনি খেয়াল করবেন সুপার মেশটা কখন হবে, এইগুলা কিন্তু তিনটা মেশ সার্কিট, কিন্তু সুপার মেশ কখন হবে, যদি কোনো মেশ একটা কমন কারেন্ট সোর্স দ্বারা কানেক্টেড থাকে এবং এদের আউটার লুপে বাহিরে কোনো কারেন্ট সোর্স না থাকে, তখন এটা হচ্ছে সুপার মেশ। মানে হচ্ছে আমি একটু আগে সুপার মেশ আঁকছিলাম মূলত আপনাদের জন্য, মানে হচ্ছে এখানে আমি কিন্তু একটা কারেন্ট সোর্স আঁকছিলাম, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে কিন্তু একটা কারেন্ট সোর্স দেখাইছিলাম আমি, কারেন্ট সোর্সটা ছিল 3 এম্পিয়ার। কারেন্ট সোর্সটা কত ছিল? 3 এম্পিয়ার। কারেন্ট সোর্স কত? 3 এম্পিয়ার একটা কারেন্ট সোর্স ছিল। তাহলে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, দেখেন এই একটা মেশ আর এই একটা মেশ, দুইটা মেশ একটা কানেক্টেড আছে কি একটা কমন কারেন্ট সোর্স দিয়া, যার আউটার লুপে, মানে হচ্ছে এর বাইরের দিকেও কোনো কারেন্ট সোর্স নাই, এর বাইরের দিকেও কোনো কারেন্ট সোর্স নাই, মানে আউটার লুপ। তার মানে এখানে কিন্তু আরেকটা যদি কারেন্ট সোর্স বা এখানে বা এখানে একটা কারেন্ট সোর্স থাকতো, তখন আর এটা সুপার মেশ হতো না। তাহলে যদি কোনো মেশ, যদি দুটি মেশ একটা কমন কারেন্ট সোর্স দ্বারা কানেক্টেড থাকে এবং তাদের আউটার লুপে কোনো হচ্ছে কারেন্ট সোর্স না থাকে, তখন সেটা হচ্ছে সুপার মেশ। তখন সুপার মেশের যে স্টেপ বা সুপার মেশের যে পদ্ধতি, সেটা আপনাকে অবলম্বন করতে হবে। পোস্টটা যদি বলে দেয় সুপার মেশ, তখন আপনার সুপার মেশ দিয়েই করতে হবে। আর যদি না বলে দেয়, তখন হচ্ছে আপনার জন্য যেটা সুবিধা হবে, যা সুপার পজিশন বলেন, যে থিওরেম আপনার জন্য সুবিধা হবে, সেটা আপনি করবেন। এখন দেখেন, এটা তো আপনাকে সুপার মেশ দিয়ে করতে হবে, কারণ এটা কারেন্ট সোর্স দেওয়া করা আছে, এটা আপনি মেশ দিয়ে করতে পারবেন না। কারণ মেশ দিয়ে আপনি কেভিএল চালাবেন। দেখেন মেশ, এখন যদি বলেন যে কেন আমি মেশ দিয়ে করতে পারবো না, কারণ মেশে আপনি কি চালাবেন? কেভিএল চালাবেন, কেভিএল। তো কেভিএল চালালে কারেন্ট সোর্সটাকে আপনি কি করবেন? কেভিএল যদি চালান, তাহলে আপনি কারেন্ট সোর্সটাকে কি করবেন? এখানে তো আপনি কেভিএল চালাতে পারবেন না। পারবেন, এই কারেন্ট সোর্সটা আমরা সোর্স কনভার্সন শিখছিলাম, যে কারেন্ট সোর্সটাকে আপনি ভোল্টেজ সোর্সে কনভার্ট করবেন, তারপর চালাবেন, তখন সার্কিটটা আবার বড় হয়ে যাবে, তখন এই মাঝে আর একটা মেশ দাঁড়ায় যাবে, মানে অনেকগুলো মেশ হয়ে যাবে, যেটা খুবই কনজাস্টেড হবে। এই জন্য এই যে প্রবলেম গুলা, এক একটা থিওরেম কখন আসে, যখন একটা থিওরেম দিয়ে আপনার সবগুলা আপনি কমপ্লিট করতে পারবেন না, তখন কিন্তু নতুন আরেকটা চলে আসে, তাই না? যখন হচ্ছে মেশ দিয়া সমস্যাগুলো সলভ করা যাচ্ছে না, তখন আসছে সুপার মেশ। যখন নোট দিয়া যখন হচ্ছে নোডাল অ্যানালাইসিস দিয়া হচ্ছে গিয়া, যখন আমার প্রবলেম আমি সলভ করতে পারতেছি না, আমি কোথাও বেঁধে গেছি, তখন কিন্তু আমার নতুন থিওরেম চিন্তা করা লাগছে, নতুন থিওরেমের মানে আবিষ্কার হয়েছে বলে চিন্তা করা লাগছে, সেটা হচ্ছে সুপার নোট। তেমনি এটা কিন্তু আপনি মেশ অ্যানালাইসিস দিয়ে করতে পারবেন না, তখন আপনার চলে যেতে হবে সুপার মেশ। আমি হয়তো বুঝাতে পারছি যে সুপার মেশটা কি। ঠিক আছে, এখন দেখেন সুপার মেশের কিছু বেসিক রুলস আছে, সেই রুলসটা আমি ফলো করব। এখন দেখেন, সার্কিট যাই হোক না কেন, রুলস তো একই, রুলস এর কোনো পরিবর্তন নাই। তো প্রথমে আপনাকে হচ্ছে মেশ নাম্বার, যে মেশ যেটা, প্রথম আপনি যে কাজটা করবেন, মেশ হোক সুপার মেশ হোক যা মানে হোক, প্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মেশ সংখ্যা কয়টা হচ্ছে মেশ আছে, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে আমি দেখছি তিনটা মেশ আছে, সেটা আমি ফাইন্ড আউট করলাম, গেল। এরপরে
এরপরে আমার হচ্ছে যে কাজটা করব, এর পরের যে কাজটা করব সেটা কি করব, সেটা করব আমি হচ্ছে তিনটা মেশ ফাইন্ড আউট করলাম। পরের কাজ হচ্ছে আমি এই কারেন্ট, এই যে রেজিস্টর গুলো আছে আপনি খেয়াল করবেন। এক নাম্বার আমি কাজটা করলাম, সেটা হচ্ছে আমি মেশ নাম্বার গুলা দিলাম, যে কয়টা মেশ আছে। আমি দেখলাম এখানে এই সার্কিটে তিনটা মেশ আছে, হোক সেটা সুপার মেশ যা হোক, এই কমন কাজগুলো আমার করতে হবে। প্রথম যে কাজটা সেটা হচ্ছে মেশ নাম্বার, তাহলে তিনটা যাই হোক না কেন সেটা আমি পরে দেখি। প্রথমে আমি তিনটা মেশ দিলাম, খেয়াল করেন। পরের যে কাজটা সেটা হচ্ছে এই যে মেশ অনুসারে আপনার কাছে কারেন্টের মানে রেজিস্টর গুলো আছে তার পোলারিটি ঠিক করে দিতে হবে। তাহলে পোলারিটি মানে কি, মানে কোন দিকে এই রেজিস্টরের কোন দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। তাহলে দেখেন এই তো কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, তাহলে এখানে কিন্তু আমি দিতে পারি প্লাস প্লাস মাইনাস। আমি কি দিতে পারি, হয়তো আপনারা বুঝতে পারতেছেন। এই যে রেজিস্টরটা এটা আমরা কিন্তু দিতে পারি প্লাস মাইনাস, দিতে পারি। গেল একটা, এটা ওর অনুসারে দিলাম। এরপর দেখেন এই যে এইটা এইটা তো এদিকে ঘুরতেছে, তো এখানে আমি দিতে পারি প্লাস মাইনাস। এটা তো ওদিকে যাচ্ছে, এইটা কথা চিন্তা করব। আবারও বলি, আপনি যখন যে মেশ নিয়ে চিন্তা করবেন তখন ওইদিকে কোন সাইন আছে কি আছে ওইটা চিন্তা করার দরকার নাই। আমি যে মেশটা নিয়ে চিন্তা করব আমি ওই মেশ অনুসারেই সবকিছু চিন্তা করব। এখন বলবেন এই তো অলরেডি প্লাস মাইনাস দেওয়া আছে, সেটা কার জন্য, সেটা হচ্ছে মেশ ওয়ানের জন্য। এখন আমি মেশ থ্রির কথা চিন্তা করতেছি, মানে এই মেশটা, তখন তো এর জন্য তো একটা কারেন্ট ফ্লো হবে। সেটার ঘটনা কি ঘটবে দেখেন, তখন এটা এদিকে যাবে, তখন এটা কি 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 লেখা যায়, প্লাস মাইনাস। এরপরে এটার জন্য, ও এটা তো এদিকেও যাচ্ছে তাহলে প্লাস মাইনাস, ও তো এদিকে যাবে প্লাস মাইনাস, এদিকে যাবে প্লাস মাইনাস। এটা এটা কিন্তু একটা রেজিস্টর 8 ওহমের, এই গেল, ও তো ওদিকেও যাবে প্লাস মাইনাস। এগুলা খুব সিম্পল কাজ, আপনার 5 সেকেন্ডের কাজ, এইগুলা দিয়ে দিবেন। তা আমি পোলারিটি গুলা দিলাম কার অনুসারে, অ্যাকর্ডিং টু দা মেশ কারেন্টের অনুসারে আমি দিলাম হচ্ছে পোলারিটি। তো পোলারিটি দেওয়া শেষ, এরপর আপনি কি করবেন, পোলারিটির পরে মেশ যদি আপনি করতে যান, এখানে যদি এই এই কারেন্ট সোর্সটা না থাকতো, তাহলে আপনি এই মেশে একটা কেভিএল, এই মেশে একটা কেভিএল, এই মেশে একটা কেভিএল চালাই দিতেন, হয়ে যেত। কিন্তু সুপার মেশের ক্ষেত্রে একটু আলাদা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন একটা কাজ, সেটা হচ্ছে দেখেন এই যে কারেন্ট সোর্সটা, খেয়াল করেন এই যে কারেন্ট সোর্সটা যে জায়গায় এসে মিলিত হয়েছে এই পয়েন্টে, অবশ্যই যে কারেন্ট সোর্সটা এসে ওইখানে মিলিত হয়েছে না, এই পয়েন্টের নাম দিলাম আমরা 0 পয়েন্ট বা ও পয়েন্ট বা এ পয়েন্ট বা বলেন এ পয়েন্ট দিলাম, আমি এ পয়েন্ট দিলাম। এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে আমাকে একটা কেসিএল চালাতে হবে। তাহলে এই পয়েন্টে কেসিএল চালাতে হলে দেখেন কেন কেন চালাবো, কারণ এই পয়েন্টে 3 এম্পিয়ার কারেন্ট আসছে, দেখেন এদিক থেকে আসছে 2 এম্পিয়ার কারেন্ট, এদিকে আসছে, তার মনে করি এটা I2, আর এদিকেও তো একটা গেছে, এইটাই তো এদিকে গেছে, মনে করি এটা I1। তাহলে এখানে কিন্তু আমরা একটা কেসিএল চালাতে পারি, এটা কাজ আমার, এটা সুপার মেশের একটা রুলস। হয়তো আগে পরে এই কাজটা পরে করা যেত, আগে অন্য কাজ করতে পারতাম, এটা কোনো ফ্যাক্ট না। তাহলে আমি হচ্ছে এই কাজটা আজকে আগে করি, সমস্যা নাই। আপনি এইটা পরেও করতে পারবেন, আগে অন্য কাজ করে, অন্য কাজ আমরা পরে করি, আগে এটা করি, অন্য কাজগুলো আমি বলবো ধারাবাহিক ভাবে। এখন দেখেন এখানে আমি কি বলছি, কি চালাবো, একটা কেসিএল চালাবো। তাহলে কেসিএল ইন পয়েন্ট এ, কেসিএল টু অ্যাপ্লাই, কেসিএল যা দেন আপনি টু পয়েন্ট এ, আমি হচ্ছে এই পয়েন্টে কেসিএল চালাবো। এখন দেখেন এখানে কারেন্ট আসছে কে গেছে কে, তাহলে I1 গেছে, আর আসছে কে কে, আসছে 3 এম্পিয়ার, আর আসছে কে I2 আসছে, I2 আসছে, আর গেছে কে মাইনাস, গেছে কে I1 ইজিক্যাল টু কিন্তু 0। আমি লিখতে পারি কি I2 মাইনাস I1 ইজিক্যাল টু লিখতে পারি -3 না, ওই পাশে গেলে আমি একটু ঘুরাই লিখতে পারি, তাহলে I1 মাইনাস I2 ইজিক্যাল টু 3। এখানেও আমি অনেকখানি সময় কিন্তু নষ্ট করছি, এটা তো আপনি একবারে লিখবেন I1 মাইনাস I2 সমান 0 মানে 3, এটা আপনি একবারে লিখবেন, আমি কিন্তু অনেকবারে লিখছি আপনাদের বোঝানোর জন্য, যেখানে কে আসছে কে গেছে, ঠিক আছে। তা আমরা এখানে এতগুলা লিখবো না, আমরা শুধু লিখবো কি এখানে I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 3, এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এরপরে এরপরে যে কাজটা সেটা হচ্ছে এই যে
কারেন্ট সোর্সটা আছে, চিন্তা করেন এই কারেন্ট সোর্সটাকে আমরা, কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যায়, কারেন্ট সোর্সটাকে আমরা ওপেন করে দিব, ঠিক আছে? কারেন্ট সোর্সটাকে আমরা কি করে দিব, ওপেন করে দিব। তখন এই যে টোটালটা মিললে হচ্ছে একটা সুপার মেশ হয়ে যাবে। কোনটা? এখান থেকে এই টোটালটা পর্যন্ত একটা সুপার মেশ হয়ে যাবে। তখন হচ্ছে এই টোটালটা এখন এই অবস্থায় দাঁড়াইছে, মানে হচ্ছে আমি যে কারেন্ট সোর্সটা যে থাকবে সেটাকে আমরা কি করে দিলাম, ওপেন করে দিলাম। এখন হচ্ছে ওপেন করে দেওয়ার পরে আমার এই এই টোটালটা হচ্ছে একটা সুপার মেশ, এবং এইখানে আর একটা ছোট্ট মেশ আছে, কারণ ওটা তো একটা একটা মেশ আছে, কারণ এটা ওপেন করে দিতে এই যে মেশটা এটা কিন্তু ভেঙে গেছে, এটা এখন আর মেশ নাই। এই যে দুইটা মিললে একটা সুপার মেশ গঠন করছে, শক্তিশালী একটা মেশ গঠন করছে। মানে এটা যখন আমি ওপেন করে দিলাম তখন কিন্তু এই দুইটা কি হয়ে গেছে, এক হয়ে গেছে, একই একটা সুপার মেশ গঠন করছে, একটা শক্তিশালী মেশ গঠন করছে। এই মেশটা আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করব, আর এই যে মেশটা আছে সেটা আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করব। আপনারা মনে হয় বুঝতে পারছেন। প্রথমে আমি এই কাজটা করলাম, এরপর এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করব, এই যে সুপার মেশটা, আর এইখানে যে একটা মেশ 3 যেটা, সেখানে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করব। এটা কখন হয়েছে, এটা খুলে ফেলানোর পরে, এটা হচ্ছে সুপার মেশের নিয়ম। এটা খুলে ফেলাইয়া একটা সুপার মেশ যে হবে সেখানে একটা কেভিএল প্রয়োগ করতে হবে। তাহলে দেখেন আমরা হচ্ছে কেভিএল সুপার মেশ না, অ্যাড সুপার মেশ দিয়ে দিই, অ্যাড সুপার মেশ, সুপার মেশে আমরা কেভিএল চালাবো। এখন দেখেন ওই আগের মতো পোলারিটি সাইন টেন তো সব আগের মতোই থাকবে। তা আগের মতো থাকলে এখানে কি লেখা যায়, এখানে আমি যদি শেষেরটা ধরি তাহলে এটা কত, 12, এটা প্লাস ধরলাম, এটা প্লাস ধরলাম, তারপর আমি চলে যাই এখানে। তাই এখানে দেখেন এইটাকে একটু আমি দিয়ে দিই, এই হচ্ছে সুপার মেশ, এই ঠিক আছে, এই পর্যন্ত আসবে। তাহলে তাহলে এই পর্যন্ত আসছে এইটা, তাহলে এটা কি আমি এদিক দিয়ে যখন যাচ্ছে শেষের সাইনটা দিয়ে ধরবো, তাহলে -2। এখানে কারেন্ট কি, কারেন্ট দেখেন এখান থেকে এটা তো যাচ্ছে I1 কারেন্ট, আর তাহলে এইটা কি এখানে I1 যাচ্ছে, আর এই ওদিকে কে আছে, I3। এইটা অনেকে বুঝতে সমস্যা হয়, এই জায়গাটা এই জায়গাটা আবার একটু রিপিট করে, এই জায়গাটা এটা তো বুঝছেন আমি কি এখানে কেভিএল প্রয়োগ করতেছি। এখন এই জায়গাটা অনেকের সমস্যা হয় এই জায়গায়। এখন দেখেন আমি এই যে 2 ওহম রেজিস্টর, ওর মধ্যে তো দুইটা কারেন্ট আছে, একটা হচ্ছে এই যে মেশটা, এই ভোল্টেজ সোর্সের জন্য এখানে এই মেশে একটা কারেন্ট ফ্লো হচ্ছে না, এখানে যাচ্ছে I1 কারেন্ট, এদিক থেকে যাচ্ছে। আবার এইখানে কিন্তু একটা কমপ্লিট সার্কিট, এই মেশে ওদিক থেকেও একটা কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে I3। তো এইটার তাহলে রেজাল্টেন্ট কারেন্ট কত, মানে এটার মধ্যে প্রকৃত কারেন্ট কত, দুইটা কারেন্টের বিয়োগফল। বুঝতে পারেন, এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, ওর জন্য একটা কারেন্ট যাচ্ছে, তো এখানে রেজাল্টেন্ট কারেন্ট কি, এইটার এই দিকের কারেন্ট আর ওই দিকের কারেন্টের বিয়োগফল, সেটাই হচ্ছে ওর মূল কারেন্ট। আমি যেহেতু এই মূল হচ্ছে এই ক্ষেত্রেও মূল বিষয় আগের মতো, আগে যখন আমি যে নোডের যে চিন্তা করছিলাম যে ওইটা বড় ধরবো, যেটাকে নিয়ে আমি চিন্তা করবো, তো এখানে যেটা আমি এইটা হচ্ছে আমার সুপার মেশ, তো সুপার মেশের যে কারেন্টটা ওইটাই আমি বড় ধরবো। তাহলে হচ্ছে I1 - I3 গেল একটা। এরপর আমি এই 4 ওহমের দিকে তাকাই, 4 ওহমের দিকে কি কি লেখা যায়, তাহলে 4 ওহমের দিকে যদি তাকাই, তাহলে দেখেন এখানে কারেন্ট কে ছিল মূলত, এই 4 ওহমের মধ্যে কারেন্ট কে ছিল আগে, +4। তাহলে 4 ওহমের মধ্যে কারেন্ট কে, 4 ওহমের মধ্যে কারেন্ট ছিল হচ্ছে I2। তাহলে আমি যেহেতু I1, এখন তো I1 যাচ্ছে, তাহলে হচ্ছে I1 - I3। তাহলে হচ্ছে এখানে কারেন্ট হচ্ছিল I1 এইটুকুর মধ্যে,
আর এটুকুর মধ্যে কে ছিল, I2, এটা ঠিক রাখতে হবে। তাহলে এখানে কারেন্ট ছিল হচ্ছে I1, সরি I2, এদিকে যাচ্ছে আর ওদিক থেকে আসতেছে I3। আগের যে কারেন্ট সেটাকে আমরা ঠিক রাখতে হবে। তাহলে এখানে হচ্ছে কারেন্ট আগে কে গেছিল, এখানে গেছিল আগে I2, তাহলে I2 চিন্তা করতে হবে, আর I2 এর মধ্যে আছে I1। তাহলে এখানে হচ্ছে এদিক থেকে যাচ্ছে I3 আর এদিক থেকে যাচ্ছে I2, তাহলে হচ্ছে I2 মাইনাস I3। এরপর যদি এইটা চিন্তা করি তাহলে ওখানে কে আছে, প্লাস, ও সাইনগুলো ঠিক করে দিই। এখানে হচ্ছে আমি যদি এদিক থেকে যাচ্ছি, এটা এই মাইনাস সাইন হবে, এটা চিন্তা করলাম, এই শেষের সাইন মাইনাস নিলাম, এটাও হচ্ছে এই শেষের সাইন মাইনাস, আবার এটাও শেষের সাইন হবে, এরকম করতে করতে আমি যাব। তাহলে এদিকে যদি যাইতে চাই তাহলে এইটা কত, 4 I2 মাইনাস I3। এরপর এইটার মধ্যে যদি চিন্তা করি তখন কি হয়, প্লাস 8I2 গেল একটা, সমান সমান 0, কারণ এর মধ্যে তো আর কেউ নাই, আর এইটা যে এদিকে এদিকে তো সার্কিট কমপ্লিট নাই, তখন হচ্ছে তো আর এইটা আমি এটার তো আর হলো না, এটার মধ্যে কিছু হবে না। তবে আমি এই কাজটা না করে I2টাকে না রেখে দেখি নতুন একটা নিয়ম করা যায় কিনা, সেটা হচ্ছে শুধু I1 দিয়েই চিন্তা করি। এখান থেকে যাচ্ছে I1, আর এটার মধ্যে কে ছিল, I1, আর এটার মধ্যে কে ছিল, I2। ঠিক আছে, এখন বুঝতে পারবেন। তাহলে হচ্ছে এখান থেকে আমি এটুকু এসে ঘুরে আসলাম, মানে এই টোটালটা নিলাম, এখান থেকে এদিকে আসছি, এদিকে গেছি, এদিকে গেছি, এখানে এসে আবার এই সার্কিট কমপ্লিট করছি। তাহলে আমি এখান থেকে দেখেন যদি দেখতে যাই, তাহলে এখানে কত, এই শেষের সাইন ধরছি প্লাস, প্লাস হচ্ছে 12, তারপর এসে এখানে আসছি, এখানে কত, শেষের সাইন ধরছি, শেষের সাইন মাইনাস, তাহলে এখানে কত আছে I1, এখানে কত আছে, এদিক থেকে যাচ্ছে I3 গেল এটা, তারপর হচ্ছে ওদিকে যাচ্ছি, ওদিকের কি অবস্থা, এদিকে হচ্ছে মাইনাস, এ হচ্ছে শেষের মাইনাস, তাহলে হচ্ছে I2 বলতে এই যে কারেন্ট, যে আগের যে কারেন্ট যেটা ছিল সেই কারেন্টটা, সেটা কত হচ্ছে I2, তারপর কত হচ্ছে এদিকে কত যাচ্ছে, এদিকে যাচ্ছে I3 গেল, এই I3, তারপর এখানে এইটা হচ্ছে 8I2 সমান হচ্ছে 0, এটা হচ্ছে এখানে আপনি হচ্ছে এরপরে ক্যালকুলেশন করবেন, একটা সিম্পলিফাই করবেন, তো সিম্পলিফাই করলে কত দাঁড়ায়, 12 মাইনাস 2I1 মাইনাস 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 প্লাস 2I3 মাইনাস 4I2 প্লাস 4I3 প্লাস 8I2 ইজ ইকুয়াল টু 0। আমি যদি আরো সিম্পলিফাই করি তাহলে কি কি দাঁড়ায়, 12 মাইনাস 2I1 প্লাস 2I3 মাইনাস 4I2, একবারে যদি একবারে করি তাহলে কত দাঁড়ায়, দেখেন 2I1 আছে এখানে, তাহলে মাইনাস 2I1, তারপর I2 কত আছে এখানে, চারটা চারটা, তার রেজাল্টেড হয় 4I2, I3 আছে 6I3 ইজ ইকুয়াল টু 0। ও এটা তো মাইনাস, কারণ হচ্ছে এটা শেষের সাইনটা তো মাইনাস, তাহলে হচ্ছে 8টা আর 4টা 12টা, তাহলে I3, তাহলে হচ্ছে 6I3, তাহলে 4I3, তাহলে হচ্ছে 4টা মাইনাস আর হচ্ছে মাইনাস 4I3 প্লাস 4I3, ঠিক আছে, 2I3, তাহলে হচ্ছে প্লাস 6I3, এ পর্যন্ত ঠিক আছে। এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। আমি হচ্ছে 2 মিনিট রেস্ট নিয়ে নিই, একটু পানি খেয়ে নিই। তাহলে হচ্ছে আমি একটু আবার যাই, ঠিক আছে, এদিকে এ পর্যন্ত মনে হয় ঠিক আছে, 4 হচ্ছে, এটা হচ্ছে I2 মাইনাস I3, ঠিক আছে, এটা যদি যাই 8I2, এ পর্যন্ত ঠিক আছে, পরের লাইনে আমি যাই 12, 2I1 মাইনাস মাইনাস প্লাস 2I3 মাইনাস হচ্ছে 4I2 মাইনাস মাইনাস প্লাস 4I3 মাইনাস, এটা হচ্ছে 4 দুগুণে 8, এটা হচ্ছে মাইনাস, কারণ আমি হচ্ছে শেষের সাইন গুলা নিবো, আবার আপনি আপনি হয়তো বুঝতে পারবেন আমি হচ্ছে ভুল করছিলাম, সবসময় শেষের সাইন গুলা চিন্তা করবেন, আর আপনি শুরু নিলে এইটা এইটা হবে, এইটা এইটা হবে, এইটা এইটা হবে, এইটা এইটা হবে। আপনি কেভিএল এর ক্ষেত্রে হয়তো এটা বুঝে আসছিলেন যে আপনি নিলে হচ্ছে শেষের সাইন গুলা নেবেন, নাইলে হচ্ছে শুরুর সাইন গুলা নিতে থাকবে। তাহলে হচ্ছে এটা আমার হচ্ছে মাইনাস,
মাইনাস হচ্ছে 8i2 গেল। এরপরে হচ্ছে আমি টোটাল রেজাল্টেন্ট মানে রেজাল্টেন্ট করব। তাহলে কত দাঁড়ায় আপনার হচ্ছে এই আই আই আই1 আছে কয়টা? -2i1, ঠিক আছে। i3 আছে 4টা, i2 আছে এই 8 আর 4 12, তাহলে হচ্ছে -12i2 গেল। আর এটা এ আছে কত? 6 3, এখন মনে হয় ঠিক আছে। এটা হচ্ছে সমীকরণ। ওকে, তারপর দেখেন, তারপর হচ্ছে এই মেশটা আমি চিন্তা করবো। এই মেশে হচ্ছে আপনি আরেকটা কেভিএল অ্যাপ্লাই করবেন। কেভিএল এট মেশ 3, মেশ 3-এ একটা কেভিএল অ্যাপ্লাই করবেন। মেশ 3-এ কেভিএল অ্যাপ্লাই করলে কি হয় দেখেন, এদিক দিয়ে যদি চিন্তা করেন হচ্ছে -1 × i3 এটার জন্য। তারপর যদি এদিকে চিন্তা করেন, এখানে কি আছে মাইনাস, এখানে তো দুইটা কারেন্ট আছে দেখেন, এখানে তো দুইটা কারেন্ট আছে, এটা তো দুইটা কারেন্ট আছে। সে কারেন্ট কে কে? সেখানে কারেন্ট আছে 4 আছে, আর কারেন্ট আছে i3 - i2, i3 - i2, কারণ হচ্ছে i3 হচ্ছে এদিকে আসতেছে, i2 ওদিকে যাচ্ছে, তাহলে i3 - i2, এখানে কারেন্ট আছে ওইটা। তারপর যদি আমি চলে যাই উপরের দিকে, তাহলে হচ্ছে এটা দেখেন এদিকে যাচ্ছে, তো শেষের সাইন কি মাইনাস, তো মাইনাস হচ্ছে 2, এখানে কারেন্ট আছে কে? i3 - i1 = 0। তারপর যদি আপনি পরের সিম্পলিফাই করতে যান, তাহলে কত দাঁড়ায়? -i3 - 4i3 + 4i2 -2i3 + 2i1 = 0। এগুলো হচ্ছে আলাদা, একটু খেয়াল করে নেবেন। আর একটু যদি সিম্পলিফাই করতে যান, তাহলে i1 আছে এখানে, 2i1 আছে, এরপর i2 আছে কয়টা? এটা 4 এক জায়গায়, 4i2, আর এখানে i3 আছে কয়টা? i3 আছে হচ্ছে 3, আর হচ্ছে 4 আর 1 5, 5 আর 2 7, -7i3 = 0। এই হচ্ছে 3 সমীকরণ। এখন হচ্ছে আপনি এইখানে পাইছি আমি একটা একটা সমীকরণ, এখানে পাইছি দুইটা সমীকরণ, এখানে পাইছি তিনটা সমীকরণ। এই 1 2 3 এই তিনটা সমীকরণ যখন আপনি হচ্ছে সলিউশন করবেন, তখন হচ্ছে আপনার এই টোটাল হচ্ছে কারেন্টের মানগুলো পেয়ে যাবেন, মেশ কারেন্ট গুলোর মানগুলো পেয়ে যাবেন। তাহলে হচ্ছে প্রথমে আপনার হচ্ছে এই যে পয়েন্ট যেটা আছে সেখানে আপনি কেভিএল অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে আপনারটা এটাকে খুলে ফেলবেন, খুলে ফেলে হচ্ছে এই টোটাল যে নোটটা, টোটাল যেটা আছে সেটা আপনি কি করবেন? কেসিএল অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনার কারেন্ট যে মানগুলো আছে সেগুলো যা আছে সেগুলোই আপনি হচ্ছে চিন্তা করবেন, যে আগে যে আপনার যে কারেন্টের মানগুলো ছিল সেই কারেন্টের মানগুলাই চিন্তা করবেন। তারপরে হচ্ছে এই যে আরেকটা মেশ থাকবে সেটাই আপনি একটা কেসিএল অ্যাপ্লাই করবেন, মানে কেভিএল এইটুকুর মধ্যে একটা কেভিএল, এই এই যে টোটালটার মধ্যে একটা কেভিএল, আর এইখানে শুধু এই নোট পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করবেন। তাহলে হচ্ছে আপনি ওই টোটাল 3টা পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমরা আজকের যে টপিক যেটা ছিল সেখানে চলে যাব। আজকে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে সুপারপজিশন থিওরেম। অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস, আমরা হচ্ছে সেটাই চলে যাই। তাহলে আজকে আমাদের ধারাবাহিকভাবে যেটা ছিল, আমরা সেই সুপারপজিশন থিওরেমটা শুরু করতেছি।
আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা নতুন একটা থিওরেম মানে শুরু করতেছি। এখন আমরা হচ্ছে নতুন ভাবে শুরু করব। আবার সাধারণত পরীক্ষাগুলো মানে যে থিওরেম গুলো দেয় তার মধ্যে হচ্ছে বেশিরভাগই দেয় হচ্ছে থেভেনিন, এরপরে দেয় হচ্ছে সুপারপজিশন, নর্টন। সুপারপজিশন এবং হচ্ছে থেভেনিনটাই বেশি দেয়, আর নর্টনও মোটামুটি দেয়। এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আর শুধু ইম্পর্টেন্ট এক্ষেত্রেও না, আপনি অন্যান্য থিওরেম গুলা যদি আপনি থেভেনিন করতে যান, থেভেনিনের অনেকগুলা টপিক সলভ করার জন্য হচ্ছে এই সুপারপজিশন লাগে। মানে হচ্ছে আপনি করতেছেন থেভেনিন, কিন্তু আপনার লাগতেছে সুপারপজিশন। এখন হচ্ছে পিছনে আমরা হচ্ছে অনেক প্রেশার নিয়ে ফেলেছি, যা করেছি সে পর্যন্ত বাদ। এখন আমরা নতুন রিফ্রেশমেন্টে নতুন একটা থিওরেম শুরু করবো আস্তে আস্তে। ঠিক আছে? থিওরেম গুলোর প্রবলেম যেটা, সেটা হচ্ছে অনেকগুলো, মানে প্রতিটা এক একটা হচ্ছে আলাদা আলাদা, মানে এক একটা রুলস এক এক রকম করে। ঠিক আছে? আপনি নোডাল অ্যানালাইসিস করবেন, সেটা হচ্ছে একটা চিন্তা আপনাকে করতে হবে। মেশ অ্যানালাইসিস করলে একটা, সুপার মেশ করলে তখন আবার আর এক স্ট্র্যাটেজি ফলো করতে হবে, সুপারপজিশন করলে ওর স্ট্র্যাটেজি ফলো করতে হবে, থেভেনিন করলে ওর স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তো এক একটা কিন্তু এক এক রকমের স্ট্র্যাটেজি ফলো করা লাগে। তো আমরা কি করব, আমরা নতুন রিফ্রেশমেন্ট আমরা হচ্ছে 1 মিনিট আমরা সময় নিব, হচ্ছে 1 মিনিট সময় নিব হচ্ছে আমরা ফুল রিফ্রেশমেন্ট। আমরা হচ্ছে নতুন একটা সুপারপজিশন থিওরেম শুরু করব, এবং হচ্ছে যারা আগে পারি ভালো, আর যারা না পারি আমি হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে একটা, এটা একটা মানে বড় সমস্যা। ঠিক আছে? আমরা হচ্ছে আস্তে আস্তে এটা বোঝার চেষ্টা করব। হয়তো আপনার এটা যদি পারেন আপনি সবগুলাই মোটামুটি করতে পারবেন। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 মিনিট হচ্ছে আমরা কথা বলবো বা রিফ্রেশমেন্টে থাকবো, মানে আমরা ভুলে যাব আমরা এতক্ষণ কি করছিলাম। ঠিক আছে? তাহলে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে নতুন রিফ্রেশমেন্টে আমরা নতুন একটা থিওরেম শুরু করব। এটা আমাদের যার যত কোনো সমস্যা আছে হয়তো থাকতে পারে, বুঝতে সমস্যা হতে পারে, যা হয়েছে এটা আমরা আবার ক্লাস শেষে আবার চিন্তা করব। ঠিক আছে? এবং পরের যে ক্লাস আছে সেখানে আমরা সলভ করব। কিন্তু আমরা যখন নতুন আমরা একটা থিওরেম শুরু করতেছি, আমরা হচ্ছে নতুন হচ্ছে এটার কথাই চিন্তা করবো যে এটা আমরা কিভাবে কি করা যায়। আপনাকে বলছে ফাইন্ড, হ্যাঁ 1 মিনিট হয়ে গেছে, ফাইন্ড আইএবি ইউজ এসপিটি, মানে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে আপনাকে এই আইএবি কারেন্টটা বের করতে বলছে। এ থেকে বের মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে বলছে। ঠিক আছে? তাহলে আপনাকে হচ্ছে মূল নির্ণয় করতে হবে কি আইএবি, আমরা করতেছি কিন্তু সুপারপজিশন থিওরেম। এখন দেখেন, এখানে আবার সার্কিটের যদি আপনি তাকান, একটা যে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু মানে অনেকগুলো সোর্স আছে। এখানে একটা ভোল্টেজ সোর্স আছে যার মান 60 ভোল্ট, এখানে একটা কারেন্ট সোর্স আছে যার মান হচ্ছে 3 এম্পিয়ার, এখানে একটা কারেন্ট সোর্স আছে যার মান হচ্ছে 4 এম্পিয়ার। গেল, আর কিছু রেজিস্টর মানে মান দেওয়া আছে। এখন সুপারপজিশনের মেইন যে নিয়মটা সেটা হচ্ছে কি করবে, আমি এক একটা সোর্সকে অ্যাক্টিভ করব। কি করব? এক একটা সোর্সকে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে দেখব যে আমার যে কাঙ্ক্ষিত যে কারেন্টের মানটা চাইছে, যে রেজিস্টরের মধ্যে কারেন্টের মান চাইছে, সেই কারেন্টের মানটা বের করতে হবে। আবারও দেখেন, আমি কি করব, 1 নাম্বার হচ্ছে এক একটা সোর্সকে অ্যাক্টিভ করব, মানে এক একটা সোর্সকে, এক এক সোর্স অ্যাক্টিভ করে, কোনটা করব, আগে করব পরে করব এটা কোনো ফ্যাক্টর না। এই অঙ্কে আপনাকে কারেন্ট বের করতে বলছে, এখানে কারেন্ট বের করতে বললো না, বললো আইএ পিএবি কত, পিএবির পাওয়ার কত, তারপর ভোল্টেজ কত। যাই করেন না কেন আপনাকে কারেন্টের মান যদি আপনি পান, রেজিস্টরের মান আপনি জানেন, তাহলে আপনি তো এখানে সবই বের করতে পারবেন। তাহলে আমার কারেন্টের মানটাই আমি যাই চাক না কেন অঙ্কে, এটাই নইলে কারেন্ট চাইছে, কোনোটাতে পাওয়ার চাইতে পারে, কোনোটা হচ্ছে আপনার ভোল্টেজ চাইতে পারে, যাই চাক না কেন আপনাকে তো এর কারেন্ট বের করতে হবে। তো সুপারপজিশনের মেইন যে নিয়মটা সেটা হচ্ছে আপনি কি করবেন, যতগুলো সোর্স থাকুক না কেন, এক বা একাধিক তো সোর্স থাকবে, কোনো একটা সার্কিটে যখন এক বা একাধিক সোর্স থাকে তখন হচ্ছে সার্কিটে সুপারপজিশন অ্যাপ্লাই করা হয়। কোনো একটা সার্কিটে একটা সোর্স আছে তখন ওই সার্কিটে সুপারপজিশন অ্যাপ্লাই করা হয় না। এক বা একাধিক যখন সোর্স থাকবে, সেটা হোক কারেন্ট সোর্স, হোক ভোল্টেজ সোর্স, যাই হোক, তখন হচ্ছে সুপারপজিশন অ্যাপ্লাই করা হয়। তো সুপারপজিশনের থিম কি, সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা একটা সোর্সকে অ্যাক্টিভ করে যে আপনার যে কাঙ্ক্ষিত যে কারেন্ট, যে যে হচ্ছে শাখা যেটা
যে শাখার কারেন্টের মান বের করতে বলছে ওই শাখায় কি পরিমাণ কারেন্ট যাচ্ছে একটা একটা সোর্স অ্যাপ্লাই করে সেটা চিন্তা করতে হবে। মনে করবো আমি এই 40-এ এই 4 এম্পিয়ার যে সোর্সটা আছে এইটা যখন অ্যাক্টিভ থাকবে তখন এখানে কি পরিমাণ কারেন্ট যায়, এইটা যখন অ্যাক্টিভ থাকবে তখন কি পরিমাণ কারেন্ট যায়, এইটা যখন অ্যাক্টিভ থাকবে তখন কি পরিমাণ কারেন্ট যায়। এখন বলবেন যে আমি যখন একটা সোর্স অ্যাপ্লাই করব বাকি সোর্স গুলোর অবস্থা কি হবে, সেগুলা কি করবে তখন? সেটারও একটা সলিউশন আছে। সেটা হচ্ছে কি, আমি যখন একটা সোর্সকে অ্যাক্টিভ করব বাকি সার্কিটে যতগুলো সোর্স থাকবে সেটা যদি কারেন্ট সোর্স হয় তাহলে ওপেন হয়ে যাবে, ওপেন চিন্তা করব। আর যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে আমি সেটাকে শর্ট করে দিব। ওকে, আমি যে সোর্সকে নিয়ে কাজ করব, যেটাকে অ্যাক্টিভ করব, সেই সোর্স বাদে বাকি যদি যাই সোর্স থাক সেটা হচ্ছে যদি কারেন্ট সোর্স হয় তাহলে আমি ওপেন করে দিব, যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে আমি কি করে দিব, শর্ট করে দিব। আশা করছি এটুকু বুঝতে কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি কিন্তু বেসিক কথাটাই বললাম। তখন প্রথমে আমি কি করি, একটা যে কোনো একটা দিয়ে শুরু করি, এই 4 এম্পিয়ার যেটা আছে এটাকে আমি অ্যাক্টিভ করি। ঠিক আছে, তাহলে কি হোয়েন 4 এম্পিয়ার অ্যাক্টিভ। ঠিক আছে, এক্ষেত্রে আপনার যে কষ্টটুকু করতে হবে সেটা হচ্ছে এক একটা অ্যাক্টিভ করলে সার্কিটটাকে আপনাকে ড্র করতে হবে, নাহলে আমার করা সম্ভব হবে না। তাহলে দেখেন তখন অবস্থাটা কি হবে সার্কিটের। আরেকটু দিকে নিয়ে আসতে হবে, নাহলে তো আমি জায়গায় করতে পারতেছি না। দেখেন আপনি বুঝতে পারেন কিনা, আমরা নতুন যে সার্কিটটা ড্র করছি সেখানে হচ্ছে আমরা এই 4 এম্পিয়ার কে অ্যাক্টিভ করছি। তাহলে এই হচ্ছে 4 এম্পিয়ার। তাহলে আমি যে আপনাকে বলেছিলাম যে তখন কি হবে, বাকি যে কারেন্ট সোর্স গুলো থাকবে সেটা হচ্ছে ওপেন হয়ে যাবে আর ভোল্টেজ সোর্স গুলো শর্ট হয়ে যাবে। তাই বাকি আরেকটা কারেন্ট সোর্স ছিল উপরে, সেটাকে আমি ওপেন করে দিছি, এখানে ওপেন করে দিছি, ওপেন। আপনি সার্কিটে না দেখালেও চলবে, সার্কিটে না দেখালেও চলবে, ওপেনটা তো দেখানোর দরকার নাই। আর বাকি যে যেটা ছিল সেটা শর্ট করে দিছে, এই সাইড শর্ট করে দিছে, এখানে তো সাইড ছিল এটা শর্ট করে দিছি। আর হচ্ছে এই 3, এই 4, এই 3, এই 6, এই 5, বাকিগুলো ঠিক আছে। এখন দেখেন, এখন আমি দেখবো এখান থেকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন এই হচ্ছে বাকিটুকু দেখেন, এই বাকিটুকু তো আপনি করতে পারবেন না। এখন এখন হচ্ছে গিয়া আপনি বলবেন যে আমরাই যদি করতে পারি তাহলে আপনার আপনার দরকার। এই যেমন অনেকের হচ্ছে গিয়া একটা কোশ্চেন, কারণ টিচার ক্লাসে বলে এগুলো আপনারা পারেন, তাহলে আমরা পারলে তাহলে কেমন কেমনে কি আমরা কোচিং করি কেন? ঠিক আছে, কারণ এটা ওই ভরসাই বলি যে আপনারা পারবেন। কারণ হচ্ছে দেখেন এখানে এসে আপনি একটা ভোল্টেজ ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করবেন। এখন সেই ভোল্টেজ ডিভাইডার রুল তো আমি পিছনে ক্লিয়ার করে আসছি। এখন এখানে আপনাদের উপর আমি ভরসাটা রাখতে পারি না যে আপনি তখন ওই ক্লাসে ভালো মনোযোগ দিয়ে শুনছেন বুঝছেন, তাহলে আপনি এটা পারেন। ঠিক আছে, বেসিক বিষয়গুলো এগুলা বলি আপনারা পারেন, আর করবো না আমি। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে এসে কি করবেন, আপনি তো বুঝতে পারতেছি দেখেন এই 4 এম্পিয়ার কারেন্ট আমার তো মূলত আমি আগেই বলছিলাম যে এক একটা সোর্স অ্যাক্টিভ করে আমি দেখবো যে আমার কাঙ্ক্ষিত যে কারেন্ট যে শাখাটা ওইখানে কত কারেন্ট আছে, তা আমার এই আইএবিটা বের করতে হবে মূলত। এখন দেখেন এই যে কারেন্ট সোর্স, এই কারেন্ট তো এই পর্যন্ত আসছে, এটা তো ওপেন হতে যাবে না, এই পর্যন্ত তো 4 এম্পিয়ার আসছে, এই পর্যন্ত 4 এম্পিয়ার আসছে, এতে তো কোনো সন্দেহ নাই আপনাদের। 4 এম্পিয়ার এসে কিছু গেছে এদিকে, কিছু গেছে এইদিকে, এইদিকে যে কারেন্টটা গেছে তা তো এই টোটালটার মধ্যে ঘুরছে, যাই ঘুরুক না কেন। দেখেন আপনি বুঝতে পারেন কিনা। আচ্ছা আমার অঙ্কের সুবিধার জন্য আবার বলি, আমার হচ্ছে অঙ্কের সুবিধার জন্য
থাক, লাগবে না। আমি চাইছিলাম মানে রেজিস্টরের মানগুলো এমন ভাবে দিব যাতে আমি মুখে ক্যালকুলেশন গুলো করতে পারি। তো অনেকে হয়তো স্ক্রিনশট দিতে পারেন বা আগে পরে হতে পারে, আমি আর ওদিকে গেলাম না। তাহলে আবার একটু আমি বোঝার চেষ্টা করি। এই 4 এম্পিয়ার কারেন্ট এই পয়েন্ট পর্যন্ত আসছে, পয়েন্ট পর্যন্ত এসে কিছু কারেন্ট গেছে এদিকে, কিছু কারেন্ট গেছে এদিকে। তো এদিকের কারেন্টটা তো আমার লাগবে। এই I3 এর মানটা মানে I3 কত গেছে সেটা আমার বের করতে হবে। তাহলে আমি এখানে একটা কারেন্ট ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি তাহলেই তো হবে। তো আমি লিখলাম I3 বা আইএবি লিখি। আইএবি কত? আইএবি কত দেখেন তো। আমি কি কি বলছিলাম, আমি কারেন্ট ডিভাইডার রুলে কি ছিলাম, যে মোট কারেন্ট বা পয়েন্ট কারেন্ট এখানে কত, মোট কারেন্ট 4, মোট কারেন্ট কত 4 ইনটু কি, ইনটু কি বলছিলাম আমি, বিপরীত শাখার রেজিস্ট্যান্স ইনটু কি বলছিলাম, বিপরীত শাখার রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে বিপরীত শাখার রেজিস্ট্যান্স। আচ্ছা দেখেন আমি এই শাখাটা বের করতেছি, তার বিপরীত শাখা কে 6, আমি এই শাখা বের করতেছি, বিপরীত শাখা কে 6, আর নিচে হচ্ছে দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল, এক শাখায় কত আছে 6 আর আরেক শাখায় কত আছে। এই জায়গায় হচ্ছে প্রবলেমটা, এক শাখায় কত আছে 6 আর বাকি শাখায় কত আছে। বাকি শাখা বলতে আপনি আবার এই 3 বুঝেন না, 3 লিখতে যাইয়েন না, এখানে আবার আপনি 3 লেখেন না। কারণ এই যে কারেন্ট যেটা ঢুকবে এই আইএবির মধ্যে, এইটুকুর মধ্যে, সেটা কিন্তু এই দুইটার মধ্যেও ঘুরবে। ও এদিক থেকে ঢুকে সার্কিট কমপ্লিট করবে, ওই দিক থেকে ঢুকে সার্কিট কমপ্লিট করবে। তার মানে বিপরীত শাখা বলতে আমার এই টোটালটা, এইটুকু 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 মিললে একটা বিপরীত শাখা, মানে এই তিনটা মিলে। ঠিক আছে, তাহলে বিপরীত শাখা কত, বিপরীত শাখা কত, বিপরীত শাখা হচ্ছে 4 প্যারালাল 3, এই তিনটা যোগ 3, এই হচ্ছে বিপরীত শাখা। ঠিক আছে, এই হচ্ছে বিপরীত শাখা, কারণ এই টোটালটা মিললে একটা বিপরীত শাখা। 4 × 24, 6 যোগ, আপনি এখানে একটা ক্যালকুলেটর দিয়ে সরাসরি আপনি এখানে করতে পারবেন কিন্তু। এখন এই আইবি আমি পাইলাম। ঠিক আছে, তাই আইবি ডিরেকশনটা আপনার সাধারণত আপনি যখন সুপারপজিশন থিওরেম করবেন তখন হচ্ছে কারেন্টের ডিরেকশন গুলো দিয়ে দিবেন, এক একটা সোর্স যখন অ্যাক্টিভ হবে কারেন্টের ডিরেকশন গুলো দিয়ে দিবেন, যে কারেন্টের ডিরেকশন এদিকে যাচ্ছে, কারেন্টের ডিরেকশন এদিকে যাচ্ছে আইবি। তাহলে আপনি একটা সোর্স অ্যাক্টিভ করে আইবির মানটা পেলেন। ঠিক আছে, একটা সোর্স অ্যাক্টিভ করে আপনারা আইবির মানটা পেলেন গেল। এরপর এরপর আমি কি করব, গেল একটা, এরপর আমি আর একটা সোর্সকে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ মনে করি কত 3 এম্পিয়ার। তো 3 এম্পিয়ার অ্যাক্টিভ হলে সার্কিটের অবস্থাটা কি হবে দেখেন তো। আচ্ছা, আগে একটা কথা বলে রাখি, আমরা 9:30, 9:30 হচ্ছে আমাদের একটা ব্রেকের কথা ছিল। যেহেতু আমাদের আজকের টপিক্স এর ক্লাসে আর একটু বাকি আছে, আমরা আপনাদের কাছ থেকে অনুরোধ করছি, আমি আর 5টা মিনিট সময় নেই, আমরা হচ্ছে তাহলে 35 বা 36-এ ব্রেকে যাই, ওই থেকে আমরা 15 মিনিট কাউন্ট করব। ঠিক আছে, তাহলে হচ্ছে একটু কষ্ট করি আমরা, আচ্ছা আমরা 5টা মিনিট আর নেই, আমরা চেষ্টা করি 5 মিনিটে এটা সলভ করার জন্য। কারণ আমরা তাহলে পরের ক্লাসে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব না এখানে, তাহলে আমরা গ্যাপ না দিই, যেহেতু আমরা একটা ধারাবাহিকতায় আছি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা হচ্ছে যখন বললাম 3 এম্পিয়ার অ্যাক্টিভ, এই 3 এম্পিয়ার অ্যাক্টিভ বলে সার্কিটের চেহারাটা কিরকম হয়।
কারণ হচ্ছে এইটা ওপেন হয়ে যাবে, এই সোর্স ওপেন তখন, আর এইটা শর্ট, এই তখন এই বাকিগুলো তো ঠিক আছে এরকম। তো 3 এম্পিয়ার অ্যাক্টিভ হলে কত কারেন্ট ফ্লো হবে, কোন কার মধ্যে দিয়ে? এই এবির মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে আমি এই সার্কিট মুছলাম। তাহলে আইএবি আমি কত পাইছি? 2.2 এম্পিয়ার। আইএবি একটা পাইছি 2.2 এম্পিয়ার। 2.27 না কত ছিল, ওগুলো আপনারা সমস্যা নাই, যা পাইছি একটা পাইছি আমি। এটাকে অ্যাক্টিভ করে তখন দেখেন, তখন সার্কিটটা চেহারা এরকম হবে। এখন দেখেন তাহলে আমার এইটার মধ্যে কারেন্ট লাগবে, এইটার মধ্যে। আবারও দেখেন, এটার মধ্যে কারেন্ট যদি আপনাকে বের করতে হয়, এখানে এটা একটু কনজাস্টেড সার্কিট, মানে এটা একটু আমি জটিল সার্কিটই শুরু করছি, কারণ নিয়ম তো সব একই। একটা জটিল করলে আমার হচ্ছে থেভেনিনে যে, আর আপনার আসলে তো এর চেয়ে সিম্পল সার্কিট তো আর আসবে না। এরকম একটা সার্কিট হলে কিন্তু যারা বুঝবেন তাদের জন্য খুবই ইজি, এবং যারা বুঝবেন না তাদের জন্য একটু জটিল। তাহলে হচ্ছে দেখেন, এই জায়গায় শুরু করলাম এই, তাহলে দেখেন এই কারেন্ট 3 এম্পিয়ার ঘুরবে, দেখেন 3 এম্পিয়ার ঘুরে তো এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, খেয়াল করেন আপনি। এই পর্যন্ত আসে আইসা কারেন্টটা কি করবে দেখেন, এই 3 এম্পিয়ার কারেন্ট আপনি এই জায়গায় খেয়াল করেন। 3 এম্পিয়ার কারেন্ট এই পর্যন্ত আইসা আইসা কিছু যাবে এদিকে, কিছু যাবে এদিকে, আমার তো বের করতে হবে আইএবি। তাহলে এখানে আমি ওই আগের মতো একটা কারেন্ট অ্যাপ্লাই করব। তো আবার যদি আমি আইএবি দিই, তাহলে আগের মতো দেখেন, আগের মতো হচ্ছে পয়েন্ট কারেন্ট। তো পয়েন্ট কারেন্ট কত? 3 ইনটু বিপরীত শাখা। আচ্ছা দেখেন বিপরীত শাখা কত, এখানে বিপরীত শাখা কত, বিপরীত শাখা কত? বিপরীত শাখা বলতে দেখেন এই যে কারেন্ট, বিপরীত শাখা কি শুধু 6? বিপরীত শাখা কি শুধু 6? এখানে আমাদের একটু বুঝতে হবে, দেখেন যে এইখানে এই পর্যন্ত 3 এম্পিয়ার আসছে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি এটা বুঝলে আপনি থেভেনিনের অনেক কিছু বুঝে যাবেন, থেভেনিনের বড় বড় সমস্যাগুলো আপনি এখান থেকে সলভ হয়ে যাবেন, সলভ করে যেতে পারবো আমরা। দেখেন দেখেন এই 3 এম্পিয়ার কারেন্ট ঘুরে কিন্তু এই পর্যন্ত আসছে, এতে তা কারো কোনো সন্দেহ নাই, কারণ এদিকে তো যাবে না, এটা তো ওপেন সার্কিট। এই পর্যন্ত আইসা কিছু কারেন্ট যাবে এদিকে, কিছু যাবে এদিকে। এদিকে যে কারেন্ট যাবে সেটা তো আমি আইবি, এই বি পর্যন্ত চিন্তা করতেছি, কারণ আই এ বি, এ থেকে বি পর্যন্ত এইটুকু। আর দেখেন বাকি কারেন্ট তো এই 3 এম্পিয়ারের মধ্যে যাবে, মানে সরি 3, এই 6 ওহম, এটা 3 হচ্ছে এইটার মান, এই এর মধ্যে যাবে। দেখেন এর মধ্যে কিছু যাই আবার ওদিকে যাবে, কিছু যাবে এদিকে এসে এই পয়েন্টে আসবে। আমার মূল কাজ হচ্ছে এখান থেকে যে 3 এম্পিয়ার কারেন্ট আমি ফ্লো করব, সেটাকে এই বি পয়েন্ট পর্যন্ত আনতে হবে। তো বি পয়েন্ট পর্যন্ত আনার জন্য আপনি একটু খেয়াল করবেন, বি পয়েন্ট পর্যন্ত আনার জন্য দেখতে পাচ্ছেন এই পর্যন্ত 3 এম্পিয়ার কারেন্ট আসছে, এখান থেকে কিছু কারেন্ট এদিকে আসছে, এদিকে এসে এই পর্যন্ত আসছে, আইসে এদিকে ঢুকছে কিছু কিছু, সেই কিছুর আবার কিছু এদিকে আসছে, কিছু আবার এদিকে এসে ঘুরে এই পর্যন্ত আসছে। তাহলে এই বি পয়েন্টে আইসা কতই পাবেন আপনি, আপনি এখান থেকে যে পরিমাণ ফ্লো করবেন কারেন্ট, সেই পরিমাণ কিন্তু আপনি বিতে আইসা পাবেন। তাহলে বিপরীত শাখা বলতে আপনি ওইটাকেই বুঝবেন যে পুনরায় যে মিলিত হওয়ার আগ পর্যন্ত যতগুলো রাস্তা ঘুরবে সবগুলা মিললে একটা বিপরীত শাখা। মানে হচ্ছে আপনার এরকম যে বি পর্যন্ত এদিকে যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা বি পর্যন্ত কারেন্ট গুলো মিলিত হওয়ার আগ পর্যন্ত যতগুলো রেজিস্টরের মধ্যে ইন করছে সবগুলো মিললে হচ্ছে বিপরীত শাখা। মানে এটা একটা শাখা, এ থেকে বি পর্যন্ত একটা শাখা, এতে কোনো সন্দেহ নাই, একটা শাখা। এখানে 3 মাত্র একটা শাখা। আর বিপরীত শাখা বলতে, যেমন আগের বার কিন্তু ওরকম সবগুলো মিললে একটা বিপরীত শাখা, ওইটা একটু সিম্পল ছিল, এটার বিপরীত শাখাটা একটু জটিল। যেমন ধরেন এখানে 3 এই পর্যন্ত আসছে, আর একটা শাখা, এই একটা শাখা। বিপরীত শাখা বলতে কি, বাকি কারেন্ট, মানে হচ্ছে এদিকে যেটুকু এসে বাকি কারেন্টটুকু যতগুলোর মধ্যে ঢুকছে, ঢুকে আবার এই পয়েন্ট পর্যন্ত আসছে, সবগুলো মিললে হচ্ছে একটা বিপরীত শাখা। এই যে আমি হচ্ছে কি লিখতেছিলাম, হচ্ছে মূল কারেন্ট, মানে কারেন্ট ডিভাইডার রুলে মূল কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। বিপরীত শাখা লিখতে হলে আমার কি করতে হবে, এইটুকু চিন্তা করতে হবে, এইটুকু, এইটুকু আইসা এইটুকু একটা বিপরীত শাখা, মানে হচ্ছে এইটুকু। ঠিক আছে তো? তাহলে হচ্ছে আমরা কি বুঝলাম, এই পর্যন্ত একটা বিপরীত শাখা হচ্ছে, হয়তো অনেক অনেক আপনাদের উপরে প্রেসার দিতে যাচ্ছি না, যেহেতু দুইটা ক্লাস একত্রে, আমরা হচ্ছে তাইলে
একবারই হচ্ছে এরপরে আমার পরের টপিকস আছে থেভেনিন, তো আমি হচ্ছে এইটার রেস্টটাই না থেভেনিনে চলে যাব, যেহেতু সুপারপজিশন থেভেনিন কাছাকাছি একটার সাথে একটা খুব সুন্দরভাবে রিলেটেড, আপনারা এটা হয়তো অঙ্কে বুঝতে পারবেন। তা আমরা হচ্ছে তাহলে কি করব, আমরা হচ্ছে ব্রেকটা নিয়ে নেই, কারণ অলরেডি আমি 5 মিনিট নিছিলাম, কিন্তু আসলে বোঝানোর স্বার্থে 5 মিনিটেও আমি শেষ করতে পারি না, হয়তো আরো এই অঙ্ক মানে একটা যদি আমি ক্লিয়ার করতে পারি তখন আমার থেভেনিনে আর সময় লাগবে না। তা আমরা যেহেতু একটু কম্বাইন করে দুইটা লেকচার একসাথে কমপ্লিট করে দিব, তাহলে হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে আমরা ব্রেকটা নিয়ে নেই, আমরা আছে এখান থেকে শুরু করে আমরা পরের লেকচার থেকে সুন্দরভাবে আজকে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। তো হচ্ছে আপনারা হচ্ছে জাস্ট 15 মিনিট, এখন থেকে জাস্ট 15 মিনিট পরে আমরা হচ্ছে লাইভ মানে নতুন লাইভটা শুরু করব। আপনারা হচ্ছে 15 মিনিটের মানে আপনারা গ্রুপেই থাকেন, আপনাদের পার্সোনাল কাজ বাজ নামাজ বা যতটুকু সারার আপনাদের দরকার সেটুকু আপনারা সেরে নেন। আমরা ঠিক হচ্ছে এখন বাজে হচ্ছে 21টা 36, মানে হচ্ছে 9টা 36, আমরা হচ্ছে ঠিক হচ্ছে 10টায়, ঠিক 10টায় আমরা মানে লাইভে চলে আসবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। রিদওয়ান, আমরা কি প্রথম ক্লাস শেষ করব? রিদওয়ান শুনতে পাচ্ছ? রিদওয়ান শুনতে পাচ্ছ? রিদওয়ান শুনতে পাচ্ছ? জি ভাইয়া, আমরা প্রথম ক্লাস এন্ড করি তাহলে। প্রথম ক্লাসটা ইনশাল্লাহ এন্ড করি আমরা। ওকে, এরপরে শুরু করব কয়টায়? ইনশাল্লাহ 10টায়, আমি 10টায় টাইম বলে দিছি মানে স্টুডেন্টদের 10টায়। ওকে, ঠিক আছে। ওকে ইনশাল্লাহ। আসসালামু আমি আলাইকুম। তখন আবার লিংক করে তোমারে দেব। নতুন আরেকটা লিংক ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ওই লিংকে চলে আসবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, না, আমি নতুন লিংক ক্রিয়েট করব। ওকে, আসসালামু আলাইকুম।